দেখতে দেখতে কেটে গেল 15 দিন। ক্যালেন্ডারের পাতায় জুন মাসের 24 তারিখ। চারপাশের ভ্যাপসা গরমে জনজীবন নাজেহাল। এত গরমে কেউ বাইরে থাকার সাহস পাচ্ছে না। যানবাহন চালকদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাদের জীবনটা বড্ড বেশি অদ্ভুত। বৃষ্টি হলে তাদের অপেক্ষা করতে হয় কখন থামবে, বাইরে রোজগারের জন্য বের হবে। আমার বেশি রোদেও জীবন অতিষ্ঠ হয়ে যায়। বড় লোকরা যেমন অফিস বা বাড়িতে এসি ছেড়ে বসে থাকতে পারে, এদের জীবন তার ব্যতিক্রম। খা রোদেও সংসার চালানোর জন্য রোজগার করতে হয়। জীবন বড় বেশি অদ্ভুত। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল আহিয়া, অনু। তাদের দেখে মনে হচ্ছে সদ্য গোসল করে বের হয়েছে। দুজন ফর্সা মানুষ যেন লাল টকটকে হয়ে গেছে। আয়েশা বেগম মেয়ে দুটোকে দেখে আঁতকে উঠল। এ কি অবস্থা হয়েছে তোদের? বললাম এত গরমে যেতে হবে না কলেজে। কে শুনি কার কথা? আমার কথার কি দাম আছে কারো কাছে? আহিয়া বলল, আরে কাকিমা, বেশি কিছু হয়নি, একটু ঘেমেছি শুধু। আয়েশা বেগম তড়িঘড়ি করে বলল, তোরা আমি শরবত নিয়ে আসি। আহিয়া মাথা কাত করে সোফায় বসে পড়ল। অনুও বসে পড়ল ধপাস করে তার পাশে। আয়েশা বেগম 2 গ্লাস শরবত এনে তাদের দিল। ঠান্ডা শরবত খেয়ে দুজনের প্রাণ জুড়ালো। আহিয়া উঠে বলল, গোসল করিনি কাকিমা, তাহলে ক্লান্তি একটু কমবে। আয়েশা বেগম বলল, হ্যাঁ যাও, গোসল করে খেতে এসো। আহিয়া চলে গেল। অনু এখনো বসে আছে। আয়েশা বেগম বলল, তুই যাচ্ছিস না কেন? অনু উঠে দাঁড়ালো, বলল, আমি কুসুম করে ঘুমাবো, আমি টিকো না, ঘুম থেকে উঠে খেয়ে নিব। আয়েশা বেগম কিছু বলার আগেই সে চলে গেল। শায়লা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দাঁড়িয়ে এতক্ষণ তাদের দেখছিল। এই মেয়েকে নিয়ে সে পারে না। এই মেয়ে সংসার কিভাবে করবে আল্লাহই ভালো জানে। তার যত চিন্তা এই মেয়েকে নিয়ে। কোথায় এই মেয়ের জন্য ভালো ছেলে পাবে যে এই বাদর মেয়েকে দেখে রাখবে? তার চিন্তার শেষ নাই। আয়েশা বেগম বলল, কি ভাবছো ভাবি? শায়লা বেগম পাশে জায়ের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন জামাই শাশুড়ি জুটবে মেয়ের কপালে আল্লাহ জানে। যেমন বেখেয়ালি মেয়ে, দেখা যাবে শাশুড়ির বকা খেতে খেতে পেট ভরে যাবে, অন্য কিছু আর খাওয়াই লাগবে না। আয়েশা বেগম হা হা করে হেসে দিলেন। বড় যাকে বলল, তাহলে এমন শাশুড়ি খোঁজো যে কিনা ছেলে থেকে বৌমাকে বেশি ভালোবাসবে। এমন শাশুড়ি কোথায় পাবো ছোট? এখনকার বউ শাশুড়ি তো দাউকে মাছ। খুঁজে দেখো ভাবি, হয়তো আশেপাশেই আছে। কথাটা বলে আয়েশা বেগম রান্নাঘরে চলে গেল। শায়লা বেগম গভীর চিন্তায় ডুবে গেল। আহিয়া গোসল সেরে ব্যালকনিতে গেল। রোদের তাপ আসছে ব্যালকনিতে। সে আর দাঁড়ালো না, নিচে চলে গেল খেতে। সন্ধ্যার দিকে অভ্র বাড়ি ফিরল। মন মেজাজ ভালো না। সেদিনের পরে অনু আর তার সামনেই আসেনি। কেমন লুকিয়ে বেড়াচ্ছে। তার সব কিছু কেমন অস্থির লাগছে। অনুর সাথে তার দেখা করতে হবে। কথা না বলুক, কিন্তু তাকে এক নজর হলেও দেখতে হবে। তা না হলে তার অস্থিরতা কিছুতেই কমবে না। সে রুমে যাওয়ার সময় দেখলো অনুর রুমের দরজা একটু ফাঁকা হয়ে আছে। সে কি মনে করে একটু উকি দিল। অমনি তার হৃদস্পন্দন থেমে গেল। অনু বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। তার পরনে কালো প্লাজো আর সাদা গেঞ্জি। প্লাজোটা হাঁটু অবধি চলে এসেছে। ফর্সা পা দুটো জল করছে। অভ্র কেমন নেশাক্ত মানবের ন্যায় দরজা দিয়ে প্রবেশ করলো রুমে। পিছনে ঘুরে সিটকানিটাও আটকে দিল। আস্তে পায়ে হেঁটে খাটের কাছে এগিয়ে গেল। অনুর মুখের সামনে গিয়ে বসলো। তাকিয়ে রইল অপলক। এই মুখটা এই কয়দিন না দেখে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। এখন তার বুকে প্রশান্তি অনুভব হচ্ছে। সে অনুর দিকে এগিয়ে তার কপালের ঠোঁট স্পর্শ করলো। পুরুষালী স্পর্শ পেতে অনু তড়িৎ বেগে উঠে বসলো। তার বুক ধড়ফড় করছে। এমনিতেই সেদিনের পরে সে শান্তিতে ঘুমাতে পারে না। শুধু তার চোখের সামনে অনু সেই দৃশ্য ভেসে ওঠে। আজ বড্ড ক্লান্ত থাকায় সে একটু ঘুমিয়েছিল।
আমার সেই স্পর্শ পেতেই তার মস্তিষ্ক সজাগ হয়ে গেল। সামনে অভ্রকে দেখে সে কি রিয়াকশন দিবে তা ভুলেই গেল। পাথরের মতো বসে রইল সে। অভ্র তাকিয়ে রইল অপলক। হঠাৎ অনু কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, আপনি এখানে কেন? অভ্র দুষ্টু হেসে বলল। ছেলে মেয়ে বন্ধ দরজায় কি করে? অনু তড়িৎ দরজার দিকে তাকালো। সিটকানি লাগানো দেখে সে ভয়ে পিছতে চাইল, কিন্তু অভ্র তা হতে দিল না। হাত দিয়ে টেনে ধরলো তার পা। অনু ছটফট করতে শুরু করলো, বলল, কেন এসেছেন এখানে? আমি কিন্তু সবাইকে বলে দিব আপনি আমার সাথে কি করেছেন। অভ্র বাঁকা হেসে বলল, প্লিজ বলো না সোনা, আমার কাজটা তাহলে সহজ হয়ে যাবে। যা তাড়াতাড়ি বল। অনু ভ্যাবাচেকে খেয়ে গেল। সে তো ভয় দেখাতেই বলল। এই লোক যে উল্টো তাকে ফাঁদে ফেলবে কে জানতো। সে এই কথা কিভাবে বলবে সবাইকে? তার কি লাজ লজ্জা নাই নাকি? হ্যাঁ, পুরুষ কোথাকার। অভ্র এবার বলল, কি হলো? আমি কি বড় মাকে বলে হেল্প করব? বল। অনু পড়ল মহা ফ্যাসাদে। আপদ কোথাকার। ছোটবেলা থেকেই সে অভ্রকে দু চোখেই দেখতে পারে না, সব সময়ই তাকে বিপদে ফেলে। এখন আবার এই কথা বলতে চাচ্ছে। সে কিভাবে বলবে অভ্র তাকে কিস? না না না, এটা অসম্ভব। অভ্র বলল, আমাকে এড়িয়ে চলছিস কেন? অনু বলল, এমনি। দেবের এমনি ছেড়ে অন্য কিছু বল প্রিয়। অনু বিরক্ত হয়ে তাকালো অভ্রর দিকে। এই ছেলে সব সময় ফাজলামির মুডে থাকে, অসহ্য। আমার ভালো লাগে না আপনার সামনে আসতে, তাই আসি না, আর কোনো কারণ নাই। অভ্রর গায়ে লাগলো এই কথাটা। ভালো লাগে না মানে কি? সে কি অসুন্দর নাকি? না হয় সে অনুর এত ফর্সা না, তাই বলে কি সে সুন্দর না? কলেজের সব মেয়েরা তার পিছে লাইন দিয়ে থাকতো, আর এই মেয়ে বলে তার সামনে আসতে ভালো লাগে না। যেখানে মেয়েরা একটু তার সাথে মিট করার জন্য কল মেসেজ দিয়ে মাথা নষ্ট করে ফেলে। অভ্র রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কেন ভালো লাগে না? জানি না। অনু, সোজা কথা সোজাভাবে বলবি, তা না হলে দাঁত ভেঙে দেবো। অনু গলা চড়াও করে বলল, যা করার করেন, আমি আপনার আশেপাশে আসতে চাই না। অভ্রর মেজাজে খেই হারালো। সে যাকে পাগলের মতো ভালোবাসে সে তাকে দেখতেই চায় না। সে অনুর দিকে এগিয়ে গিয়ে তার মুখ চেপে ধরল, তার মুখোমুখি এনে প্রশ্ন করল। ভালো না লাগার কারণ বল। অনুরও এবার জেদ চাপল। সে কড়া গলায় বলল, আমার বয়ফ্রেন্ড চাই না আমি অন্য ছেলের আশেপাশে যাই। বয়ফ্রেন্ড এই একটা শব্দ যেন বন্ধ ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। অনু প্রেম করলো কবে যে তার আবার বয়ফ্রেন্ড আছে? অভ্রর মাথা পাগল পাগল লাগলো। অনুর বয়ফ্রেন্ড কি তাকে অনেক আদর করেছে যে অভ্রর ছোঁয়া তার কাছে ভালো লাগছে না? অভ্রর রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। এটা কি বললো অনু? সে তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে শিওর হতে আবার বলল, বয়ফ্রেন্ড মানে? অনু মনে মনে সাহস জুগিয়ে বলল, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড বারণ করেছে পরপুরুষের আশেপাশে যেতে। আপনিও তো পরপুরুষ তাই না? তাই চাই না আপনার আশেপাশে। অভ্র সন্দেহ নিয়ে জানতে চাইল। কতদিনের সম্পর্ক? অনুও চালাকির সাথে জবাব দিল, 2 মাস। অনুর আর অবিশ্বাস করার মতো কোনো কারণ থাকলো না, কারণ সে অফিসে যাওয়ার পর থেকে ঠিকমতো অনুর খবর রাখতে পারছে না। আর সেই সময় একটা নাগরও জুটিয়ে ফেলেছে সে। বাহ বাহ, ভালো তো। অভ্র রাগ কন্ট্রোল করে বলল, কি করে ছেলে? অবশ্যই ভালো জব করে। কোনো ফটকা ফালতু ছেলেকে কেন ভালোবাসবো? বাড়ি থেকে মেনে নিবে এমন কাউকেই তো ভালোবাসবো। অভ্র গভীর চোখে অনুকে পরখ করতে লাগলো। দেখে মনে হচ্ছে সব সত্যি কথা, কিন্তু এই কথাগুলো তার বুকে তীরের মতো বিচ্ছে। সে অনুকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। সব ভাবনা বাদ দিয়ে সে বলল, ভুলে যা। কেন? কারণ তোর মনের আশা আমি পূর্ণ হতে দেব না। কেন দিবেন না? আমরা দুজন দুজনকে ভালোবাসি।
অভ্র গর্জন করে উঠল। অনুর বাহু শক্ত করে চেপে ধরে তাকে বিছানায় শুয়ে দিয়ে সেও তার উপরে উঠল। অনুর জান যায় যায় অবস্থা। কি করতে চাচ্ছে অভ্র? খারাপ কিছু করবে নাকি? না না, এটা হতে পারে না। অভ্র রাগী কণ্ঠে বলল। ভালোবাসা মাই ফুট। তারপর অনুর গলা থেকে অনেকটা নিচে কামড় বসালো। অনু ব্যথায় চিৎকার করে উঠল। অভ্র সে চিৎকার বাইরে যেতে দিল না, হাত দিয়ে মুখ চেপে ধরল। অনুর ব্যথায় ছটফট করতে লাগলো। অভ্র তবুও ছাড়ল না যতক্ষণ না রক্ত জমাট বাঁধে। অনুরও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো, তবুও গলা দিয়ে একটু শব্দ বের করতে পারল না। অভ্র অনুকে ছেড়ে দিয়ে বলল। এটা হলো আমার দেওয়া প্রেমের প্রথম প্রস্তাব, এটাকেই ভালোবাসা বলা হয়। তারপর অনুর দিকে তাকিয়ে বলল। আমার অনুভূতিগুলো তোমার 2 দিনের অনুভূতির চেয়ে অনেক বেশি মূল্যবান, তাই তুমি যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, না হলে তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে। সাবধান। তারপর অনুর কপালে একটা চুমু খেয়ে চলে গেল তার রুমে। অনু বেচারি তো শেষ। সে যা ভেবে কাজ করে সব সময় তার বিপরীতই হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। ভাবলো অন্য কোথাও সম্পর্ক আছে, শুনলে আর জ্বালাবে না। কিন্তু হলো কি, আরো বেশি বিপদ ঘাড়ি করে নিল। একেই বলে কপাল। সে তাকালো বুকের একটু উপরে। ইস, রাক্ষস একটা। একেবারে রক্ত জমাট বেঁধেছে। মনে হয় না আর এই দাগ জীবনে উঠবে। রাতে আরজান বাড়ি ফিরল ক্লান্ত শরীর নিয়ে। আহিয়া তার বুকের দিকে তাকিয়ে বুঝতে পারল সে ভীষণ ক্লান্ত। আহিয়া নিচে চলে গেল শরবত আনতে। আরজান ড্রেস চেঞ্জ করে চলে গেল গোসল করতে। এই গরমে গোসল না করলেই নয়। আহিয়া শরবত হাতে রুমে ঢুকে দেখলো আরজান নেই। বাথরুম থেকে ঝর্ণার শব্দ হচ্ছে। সে শরবতটা টেবিলের উপর রেখে বিছানায় বসলো। এরই মাঝে আরজান বাথরুম থেকে বের হলো। আহিয়া সেদিকে তাকাতেই তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। এমা, এ কি ছিঁড়ি? এইভাবে কেউ বের হয়? ছিছি, সে আবার কোথায় পালাবে? আরজান ব্যাপারটা বুঝতে পেরে বলল। কি হয়েছে? এভাবে পালাচ্ছ কেন? আহিয়া কি বলবে? কার তো পালানোরই কথা। আরজান মাত্র একটা টাওয়ালে পরে বের হয়েছে। এটা তো তার জন্য বড্ড লজ্জার ব্যাপার। আরজান তাকে আরেকটু অস্বস্তিতে ফেলে বলল। আমার ট্রাউজার টি শার্ট বের করে দাও। আহিয়া চোরের মতো এদিক সেদিক তাকিয়ে কারবারের দিকে এগিয়ে গেল। একটা ট্রাউজারও এটা টি শার্ট তার দিকে এগিয়ে দিয়ে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে গেল। আরজান ড্রেস পরে তার পাশে গিয়ে দাঁড়ালো। ভাবলো সেদিন যার সাথে মিট করতে চাইলো এত ব্যস্ততার মাঝে আর তার সাথে দেখা করার সময় পেল না। যত তাড়াতাড়ি সম্ভব তার সময় বের করে দেখা করতে হবে তার সাথে। জীবনের অনেক হিসাব যে এখনো বাকি। পাশ ফিরে তাকালো আহিয়ার পানে। মেয়েটা বাইরের দিকে তাকিয়ে আছে। আরজান চাচ্ছে যেন আহিয়া তার সাথে একটু ফ্রি হয়, কিন্তু মেয়েটা তার থেকে সব সময় পালাই পালাই করে। কক্সবাজার থেকে আসার পরে সে আর আহিয়ার কাছাকাছি আসেনি। মেয়েটা বড্ড অস্বস্তিতে পড়ে যায় সে কাছে আসলে। এমনকি এই কয়দিন তারা দুজন দুদিকে ফিরে ঘুমিয়েছে। আরজানও তাকে আর জোর করেনি এসবে। একটু যদি সময় নিতে চায়নি তাতে তো কোনো ক্ষতি নেই। সে তো তার জন্য যুগ যুগ অপেক্ষা করতে রাজি। তার মুখে ভালোবাসি শুনতে সে না হয় আরও অপেক্ষা করবে, তাতে তার কোনো ক্লান্তি আসবে না। কিন্তু সে তো পুরুষ মানুষ। সে মনের সাথে সাথে শরীর বলতেও একটা বস্তু আছে যা আমাদের সকলের নিয়ন্ত্রণের বাহিরে। আমরা চাইলেই তাকে সব সময় কন্ট্রোল করতে পারি না। তাও সামনে যদি থাকে ভালোবাসার মানুষ। আরজান কি ভেবে যেন আহিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবালো। আহিয়ার শরীর মুহূর্তেই কেঁপে উঠল। সে সরে যেতে চাইল, কিন্তু আরজান তাকে ছাড়ল না। জামার ভিতর দিয়ে পেটে হাত রাখলো। আরজান বুঝলো আহিয়ার শরীর সমান তালে কাঁপছে। আহিয়া কাঁপা কাঁপা গলায় বলল। ছাড়ো, আপনার খাবার গরম করে দিই। আরজান চুলে মুখ রেখেই বলল। এখন না, পরে খাবো। আহিয়া দেখলো ঘড়িতে রাত 11টা বাজে। সবার তো ডিনার শেষ, এখন ও বলছে পরে। আহিয়া কোনো রকমে বলতে নিল।
রাত তো অনেক হয়েছে। তাকে আর বলতে দিল না আরজান, ঠোঁটে আঙুল দিয়ে বলল। শ্, এখন ভাতের থেকে অন্য কিছুর খেতে বেশি লাগছে। আহিয়া বোকার মতো বলে ফেলল। কিসের খিদে? আরজান তার কানের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে ফিসফিস করে বলল। তোমাকে কাছে পাওয়ার। আহিয়ার কানে কথাটা যেতেই শরীরে ঝংকার দিয়ে উঠল। সে মুচড়ি করতে শুরু করলো, কিন্তু আরজান না ছেড়ে আরো গভীরভাবে কাছে টেনে নিতে থাকলো। আহিয়া উপায় না পেয়ে লজ্জায় চোখ বন্ধ করে রাখলো। আরজানও সুযোগ পেয়ে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে লাগলো। আহিয়া মুখ বুজে সব সহ্য করতে থাকলো। কেন যেন আরজানের সামনে সে মুখ দিয়ে শব্দ বের করতে পারে না। তার লজ্জায় জীবন যাওয়ার জোগাড় হয়ে যায়, তবুও সে কোনো শব্দ করে না। আরজান কানের কাছে মুখ নিয়ে বলল। প্লিজ রেসপন্ড জান, আদারওয়াইজ আই ফিল সো ইম্পর্টেন্ট। আই ফিল লাইক আই এম ফোর্সিং মাই সেলফ অন ইউ। প্লিজ জান, সে সামথিং। আহিয়া কি বলবে, সে তো লজ্জায় কিছু বলে না। এমন না যে আরজান তাকে জোর করেছে। আরজান কাছে টানলে সে তাকে বাধা দেয় না, কারণ তার অধিকার আছে টাচ করার। আহিয়া কোনো রকমে বলল। আমায় কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আরজান বুঝলো সে লজ্জায় কোনো অনুভূতি প্রকাশ করে না। সে আহিয়াকে বলল। স্বামী স্ত্রী মেলামেশা কোনো লজ্জা নেই, আছে শুধু সুপ্ত কিছু চাওয়া আর ভালোবেসে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। তাই লজ্জা না পেয়ে ফিলিং শেয়ার করবে। আহিয়া কিছু না বলে আরজানকে জড়িয়ে ধরল শক্ত করে। আরজান তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। জীবন কারো ধরা বাঁধা নিয়ম মেনে চলে না, সে চলে তার গতিতে। তেমনি মানুষের জীবনেও কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সময়ের সাথে সাথে মানুষের জীবনে নানান পরিবর্তন হতে থাকে। সে ঘটনার পরে অনু আবার লুকিয়ে থাকে অভ্র থেকে, যেন তার সামনে কিছুতেই পড়া যাবে না। অভ্রও তাকে এক নজর দেখার জন্য তার দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু অভ্র যতক্ষণ বাড়িতে থাকে অনু ততক্ষণ রুমের বাহিরে পা রাখে না। আসলে অনুর সামনে পরীক্ষা, তাই আর এই ব্যাপারে কেউ কিছু বুঝতেই পারে না। সবাই ভাবছে অনু পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই বাহিরে আসে না। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না আসল কাহিনী। বিকেল 4টা। আরজান অপেক্ষা করছে কারোর জন্য। বিশাল বড় রেস্টুরেন্টে 2 তালা সে বুক করে রেখেছে, যেন তাদের কথোপকথন কেউ জানতে না পারে। কিসের এত গোপনীয়তা তার? ঘড়িতে সময় দেখল সে 4টা বেজে 10 মিনিট হয়ে গেছে, অথচ তার 4টার সময় আসার কথা। তাহলে কি সে আসবে না? আরজানের কেমন অস্থির লাগছে। এরই মাঝে দেখলো এক রমণী তাড়াহুড়া করে তার টেবিলের দিকে এগিয়ে আসছে। সে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। এতদিনে সে সত্যির মুখোমুখি হতে চলেছে। মেয়েটা টেবিলের সামনে এসে বলল। সরি ভাইয়া, অনেকটা লেট হয়ে গেল, আসলে টিউশন ছিল তো একটা। আরজান মুচকি এসে বলল। আচ্ছা ওকে। তারপর আবার বলল। কেমন আছো রুহি? রুহিও মুচকি এসে বলল। ভালো ভাইয়া, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন, কি দরকার ভাইয়া? সত্যিটা জানতে রুহি? কোন সত্যি ভাইয়া? যে সত্যি আমাদের জীবন টেলেমেলে করে দিয়েছিল সেই সত্যি। আরজান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল। কিছু লুকিও না রুহি, আমাকে সবটা বলো প্লিজ। আমি এখনো ধর্ষার মধ্যে আছি। জীবনে এতগুলো বছর কি জন্য নষ্ট হলো সে আমার জানার অধিকার আছে, তাই না? রুহি এবার কি বলবে সে এদিক ওদিক তাকাতে লাগলো। আরজান সেটা লক্ষ্য করে বলল। রুহি এবার তাকালো আরজানের দিকে। লোকটা চোখে সে আকুলতা দেখতে পাচ্ছে। একজন মানুষ কাউকে এত ভালো কিভাবে বাঁচতে পারে সেটা রুহির জানা নেই। এমন একজন জীবনসঙ্গী তো সবাই চায়, সেও তার ব্যতিক্রম নয়। সে কি পাবে এমন কাউকে যে তাকে এতটা উজাড় করে ভালোবাসবে? রুহি দীর্ঘশ্বাস ফেলে, চলে যায় অতীতের পাতায়। অতীত। আহিয়া হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো। তার মা রান্নাঘরে ব্যস্ত, তাই তার ভাই তার দরজা খুলে দিয়েছে। সে গুটি গুটি পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। তার ভাই জানতে চাইলো। কি রে, এত দেরি হলো কেন? স্কুল ছুটি হয়েছে 3টায় আর তুই এসেছিস 5টায়। কোথায় ছিলি এতক্ষণ? আহিয়া তার ভাইয়ের মুখ চেপে ধরলো। তার মা শুনলে রাম ধুলাই দিবে, তাই
সে একটু ঘুরতে পছন্দ করে, তাই সে স্কুল শেষ করে রুহির সাথে নদীর পাড়ে গেছিল। সেজন্য একটু দেরি হয়েছে, তাই বলে তাকে বকবে? এত সুন্দর একটা কিউট বাচ্চাকে কেউ বকে? সে তার ভাই আশিককে বলল। ভাইয়া আস্তে কথা বলো, মা শুনলে ঝাড়ু পেটা করবে। তোমার মাকে কি তোমার কালা মনে হয় নাকি? আসিয়া বেগম কথাটা বলে এদিকে আসতে লাগলো আহিয়াকে আর পাইকে। সে এক দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, তার মা চিৎকার করে উঠল। ঢিঙ্গি মেয়ে হয়ে টোটো করে ঘুরে বেড়াস, যার 2 দিন পরে বিয়ে দিতে হবে। সেই মেয়ে এত গুড়গুড় করে নাকি? তোর বাপ আসুক, আজ একটা বিয়ে করে ছাড়ব তোর। আহিয়া মুখ ভেঙচি দিল। তার বাবা তাকে কখনো একটা ধমক দিয়েও কথা বলে না, খুব ভালোবাসে তাকে। বাবার কাছে নালিশ করে কোনো লাভ হবে না। সে বাথরুমে চলে গেল গোসল করতে, গা ঘেমে একাকার। ছোটবেলাতেই আহিয়ার চুল রেখে দিছে, এখন তার চুল কোমর পর্যন্ত। তার মাই কেটে এই পর্যন্ত রাখে। এর থেকে বড় হলে এই মেয়ে সামলাতে পারবে না। এই চুলের পেছনে তার মাকে খেটে মরতে হয়, শ্যাম্পু করা, তেল দেওয়া, কিছুই তো পারে না এই মেয়ে। তার বাবা ভালো একটা কোম্পানিতে জব করে। ভাইয়ের পড়াশোনা শেষ, এবার একটা ভালো চাকরি করতে পারলেই হলো। খুব সুখী পরিবার তাদের। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হামিদ সাহেব বলল, আশিক, তোমার চাকরির কি খবর? এই তো বাবা, কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিছি, এর মধ্যে যে কোনো একটাই হবে ইনশাল্লাহ। হামিদ সাহেব মুখ ঘুরিয়ে আহিয়ার দিকে তাকালো। এই মেয়েটা তার মায়ের মতো দেখতে, একদম পুতুল পুতুল। সে তার মেয়েকে ভালোবাসে, আম্মা বলে ডাকেন। তিনি হাসি মুখে আহিয়াকে বলল। আম্মা, আমার কি খবর? আহিয়াও আহ্লাদি হয়ে বলল, আমার কি খবর রাখার মানুষ আছে আব্বু? সবাই তো নিজেদের নিয়েই ব্যস্ত, আমার খবর কে রাখে? মেয়ের ন্যাকামিতে মুচকি হাসলো হামিদ সাহেব। সে জানে তার মেয়েটা একটু আহ্লাদি, সব তাদের ভালোবাসা পাওয়ার বাহানা। সে সব বুঝে বলল, আমার আম্মাকে সময় না দিয়ে কি এত ব্যস্ত থাকে সবাই? আমার আম্মা সবার আগে, বাকি সব চলে যাক। আহিয়া খুশিতে গদগদ হয়ে গেল। তার আব্বু তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে স্কুলের সবাইকে গর্ব করে বলে, মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আসলেই তার বাবা বেস্ট। তার বাবা তাকে বলল, খাচ্ছেন না কেন আম্মা? আমার হাত ব্যথা করছে, খেতে পারছি না আমি। আসিয়া বেগম খেপে গেল। কি রাজকার্য করে এসেছেন যে হাত ব্যথা হয়ে গেছে? হামিদ সাহেব স্ত্রীকে ধমক দিল। আসিয়া, তোমাকে না কতবার বলেছি আমার আম্মার সাথে এভাবে কথা বলবে না। তো কিভাবে বলবো? এত বড় মেয়ে হয়ে গেল, পড়াশোনা নাই, কাজ কাম নাই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো। এখন ঘুরবে না তো কখন ঘুরবে? এখনই তো ঘোরার বয়স, সংসার চলে গেলে তো আর ঘুরতে পারবে না। আমার কিন্তু রাজকুমারের সাথে বিয়ে দেবে আপু, যাতে আমাকে কোনো কাজ করতে না হয়। শুধু দাসীদের হুকুম করব, তারা আমার পায়ের সাথে সব হাজির করবে। ভালো হবে না বলো? মেয়ের কথায় হামিদ সাহেব হাহা করে হেসে ফেলল। তার মেয়ে আসলেই অনেক ছোট। রাজার যুগ যে অনেক শতাব্দী আগেই পেরিয়ে গেছে, এই মেয়ে তা বুঝতেই পারছে না। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, যে আমার মেয়েকে আমার থেকে বেশি ভালো রাখবে, আমি সেই রাজপুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আহিয়া হেসে মাথা নাড়ালো। পরের দিন সকালে আহিয়া লক্ষ্য করল সেই বাড়িটা তাকে ফলো করছে। এ কি জ্বালা রে বাবা! এই লোক কি তার পিছু ছাড়বে না? তাকে এমন নজরবন্দি করে রেখেছে কেন? তাকে কি ভুলে নিয়ে বিয়ে করে ফেলবে নাকি গল্পের হিরোদের মতো? কিন্তু সে তো হিরোইন না। তাহলে এই লোক কি চায় তার কাছে? সে ভয় না পেয়ে এগিয়ে এলো লোকটার কাছে, জিজ্ঞেস করলো, আপনার মতলব তো ভালো না, প্রতিদিন আমার পেছনে ঘুরঘুর কেন করেন? আর কোনো কাজ কাম নাই? আরজান মুচকি হেসে বলল, এটা সবচেয়ে বড় কাজ, বাকি সব পরে। মেয়েদের পেছনে ঘুরঘুর করাই আপনার কাজ? এই চাকরি কে দিয়েছে আপনাকে? আরজান থতমত খেলো। সে কি সব মেয়েদের পেছনে ঘুরে নাকি? সে তো শুধু আহিয়ার পেছনেই পড়ে থাকে সব সময়। আরজান বলল, তোমাকে কে বলেছে আমি সব মেয়ের পেছনে পড়ি? আপনিই তো বললেন। তোমাকে কে বলেছে আমি সব মেয়ের পেছনে পড়ি? শুধু তোমার পেছনে পড়ি, আর কেউ না। কেন পিছনে পড়েছেন আপনি? ভালো লাগে তাই। পিছনে পড়া মানুষকে আমার একদমই পছন্দ নয়।
আরজান কি বলবে ভেবে পেল না। এই মেয়ে মাঝে মাঝে বড়দের মতো কথা বলে, পিচ্চিটা সত্যি অসাধারণ। আহিয়া বলল, আমার পিছু পিছু ঘুরবেন না, মানুষ দেখলে আমায় খারাপ বলবে। তোমাকে খারাপ বলবে? এমন কিছু কখনো হবে না, তুমি চিন্তামুক্ত থাকো। আহিয়া আর কথা না বলে চলে গেল স্কুলের ভেতরে। রুহি হয়তো তার জন্য অপেক্ষা করছে। রাতে আকাশের তারারা যেন তার সারা আকাশ জুড়ে বিচরণ করছে। আরজান আজ অনেকগুলো ছবি তুলেছে আহিয়ার, সেটাই সে ল্যাপটপে দেখছে। এরই মাঝে রুমে নক করার শব্দে সে সেদিকে তাকালো। দেখতে পেল আহির দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলল, কখন এসছিস হোটেল থেকে? এই তো কিছুক্ষণ আগে। এবার অনেকদিন পর এলে। হ্যাঁ, ফাইনাল সামনে, পড়াশোনায় ব্যস্ত ভীষণ। আহির লক্ষ্য করল আরজান তাকে দেখে ল্যাপটপ তাড়াতাড়ি বন্ধ করে দিল। কি আছে ল্যাপটপে যে তাকে দেখে বন্ধ করতে হলো? ব্যাপারটা খটকা লাগলো তার কাছে। তবুও সে সেদিকে পাত্তা না দিয়ে বলল, তোমার এক্সাম কবে ভাইয়া? এই তো 1 মাস পরে, তারপর মুক্ত পাখির মতো ঘুরবো। আহিরও ভাইয়ের সাথে তাল মিলালো। আমিও ঘুরবো পাখির মতো, তবে বেশি দিন না, আবার ভর্তি হতে হবে। অনেক রাত পর্যন্ত দুই ভাই গল্প করে খাটিয়ে দিল। আজ আহির শরীর ভালো নেই, কেমন যেন গা মেজাজ ম্যাচ ম্যাচ করছে। মনে হচ্ছে শরীরটা বেশ গরম। সে আজ স্কুলে যাবে না। তার মা তাকে ডাকতে আসলো। উঠবি না? স্কুলে যাবি কখন? আহিয়া ক্লান্ত সুরে বলল, আজ যাব না মা, ভালো লাগছে না। মেয়ের কণ্ঠটা কেমন যেন লাগছে আসিয়া বেগমের কাছে। তার মেয়ের কি শরীর খারাপ নাকি? সে ফট করে আহিয়ার কপালে হাত রাখলো। এ মা, তার মেয়ের তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কখন হলো এসব? রাতেও তো ঠিক ছিল মেয়েটা। সে তাড়াতাড়ি করে আহিয়ার বাবার কাছে গেল, বলল, আহিয়ার প্রচণ্ড জ্বর এসেছে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওষুধ আনতে। রুহি আহিয়ার জন্য অপেক্ষা করছে। 9:30 বাজতে চলল। এই মেয়ে এখনো আসছে না কেন? দাঁড়িয়ে থাকতে থাকতে সে হাঁপিয়ে গেছে। এরই মাঝে দেখলো আহিয়ার বাবা হন্তদন্ত হয়ে বাজারের দিকে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হামিদ সাহেব দেখলো তার মেয়ের বান্ধবী। সে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, কিন্তু আহিয়া ভালো নেই, ওর প্রচণ্ড জ্বর। রুহি আটকে উঠল। জ্বর আবার কখন হলো? সে তো রাতে ওর সাথে ফোনে কথা বলল, তখন তো ঠিক ছিল। তাহলে হঠাৎ? সে জানতে চাইল। জ্বর কিভাবে এলো চাচা? জানি না মা, হঠাৎ ওর মা ডাকতে গিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি স্কুলে যাও মা, আমি ওর ওষুধ আনতে যাচ্ছি, বিকেলে গিয়ে দেখে এসো। রুহি মাথা নেড়ে সায় জানালো। সে মনমরা হয়ে স্কুলের দিকে পা বাড়ালো। হঠাৎ কোথা থেকে একটা বাইক তার সামনে এসে থামলো সেদিনের মতো। বেচারি আজও ভয় পেল ভীষণ। বুকে থুতু দিয়ে সামনে তাকাতেই ক্রাশ নামক বাস খেলো। এত সুন্দর ছেলে তার পথ আটকালো কেন? তাকে কি প্রপোজ করবে নাকি? ইস কি লজ্জা! এই বয়সে এত হ্যান্ডসাম ছেলের প্রপোজ পাবে ভাবতেই তার কেমন যেন লাগছে। তার আকাশ কুসুম ভাবনার মাঝেই আরজান বলল, তুমি একা কেন? আরেকজন কই? রুহি বুঝলো আহিয়ার কথা বলছে, তাই সেই ভনিতা না করে বলেই ফেলল, ওর প্রচণ্ড জ্বর, ও আসতে পারবে না। আরজান আটকে উঠল। জ্বর মানে? কখন কিভাবে হলো এসব? তার মন উতলা হয়ে উঠল। সে তাকে দেখবে কিভাবে? তাকে যে একবার দেখতেই হবে। তাকে না দেখলে সে কিছুতেই স্থির হতে পারবে না। তার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। সে কি করবে এবার? সে রুহিকে বলল, জ্বর কিভাবে আসলো? এত কেয়ারলেস মেয়ে কেন? একটু কি বুদ্ধি নাই নাকি? ইডিয়েট কোথাকার। রুহি ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। তার সাথে এভাবে কথা বলছে কেন? সে কি জ্বর বাঁধিয়ে দিয়েছে নাকি আজব? সে সন্দিহান কণ্ঠে বলল, আহিয়ার জ্বর হয়েছে তো আপনি ছটফট করছেন কেন? মতলব কি আপনার? আরজান ভনিতা না করে রুহিকে সরাসরি বলল, আমি আহিকে ভালোবাসি, প্লিজ ওকে একটু দেখার ব্যবস্থা করে দাও। লে হালুয়া। ভাবলো কি আর হলো কি? তবুও মনের কষ্ট মনে রেখেই বলল, ওকে দেখে কি করবেন? ওকে না দেখলে আমি শান্তি পাবো না, প্লিজ ব্যবস্থা করে দাও। রুহি তাকিয়ে দেখলো লোকটার চোখে কেমন আকুলতা, যেন প্রিয়সীকে এক নজর না দেখলে সে পাগল হয়ে যাবে।
সে মনে মনে বিড়বিড় করলো। বর না হোক দুলাভাই তো হবে, তাতেই হবে। গরিবের সুখ মনে মনে। আর মুখে বলল, আহিয়ার বাসার ঠিকানা দিচ্ছি, সেখানে বিকেলে যাবেন। আমি আহিয়াকে নিয়ে ছাদে যাব। আরজান বলল, ঠিকানা লাগবে না, আমি চিনি ওদের বাসা, তুমি শুধু ছাদে নিয়ে গেলেই হবে। রুহি চোখ বড় বড় করে তাকালো। ওরে বাড়িও চেনে, আবার তো বলবে কোন রুমে থাকে সেটাও জানে। লোকটা তো ভীষণ ডেঞ্জারাস, এর সাথে ঝামেলা করা যাবে না। কখন আবার তাকে ফাঁসিয়ে দিবে আল্লাহ মালুমই জানে। আরজান বলল, রুহি কি বলবে? এই লোকটাকে ফাঁসানোর চিন্তা করছে, নাকি ওর বাপ ভাই জানলে তাকে শুলে চড়াবে? এইটুকু বয়সে প্রেম দেখলে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। সে তড়িঘড়ি করে বলল, না না, আমি এসব দিতে পারবো না। ও যেদিন আসে আপনি দিয়ে দিন। নাও, কেউ জানবে না, ভয় নেই তোমার। রুহি মনে মনে বলল, বিপদে ফেলে বলে ভয় নাই, আজব পাবলিক। না চাওয়া সত্ত্বেও তাকে নিতে হলো উপহারটা। আর যেন চলে গেল তার গন্তব্যে। সারা দিন পরে আহিয়ার একটু ভালো লাগছে। রুহি এসেছে তাদের বাসায়, তাই তার মনটা একটু ফুরফুরে লাগছে। রুহি এসেই তাকে ছাদে নিয়ে এসেছে। বান্ধবীর আবদারও সে ফেলতে পারল না। শরীর খারাপ সত্ত্বেও সে তাকে সঙ্গ দিতে ছাদে চলে গেল। আরজান দূরের টঙের দোকান থেকে প্রেয়সীকে মন ভরে দেখতে লাগলো। রুহি তার ব্যাগ থেকে উপহারটা বের করে দিল আহিয়াকে। আহিয়া প্রশ্নবোধক চাহনিতে চাইলেই রুহি বলল, খুলে দেখা। আহিয়া দেরি না করে খুলে দেখলো এটা চিকন স্বর্ণের চেন, সাথে একটা লকেট, তাতে ইংরেজিতে এ লেখা। সে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। এত দামি উপহার রুহি তাকে কিভাবে দিবে? রুহি তো মধ্যবিত্ত, ওর দ্বারা এটা কিছুতেই সম্ভব না। তাহলে কে দিল এত দামি উপহার? সে তাকাতেই রুহি আমতা আমতা করে বলল, তোকে একজন এটা দিতে বলেছে। কে? ওই হেলমেটওয়ালা লোকটা। আহিয়ার বিস্ময়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। এই লোক তাকে কেন এত দামি উপহার দিবে? সে তো এই লোকটাকে চেনেই না পর্যন্ত। তাহলে সে রুহিকে বলল, এই লোক কেন দিল এটা? আমি তো তাকে চিনি না ভালো করে। লোকটা তোকে পছন্দ করে আহিয়া। আহিয়া কি বলবে? দু এক দিনের দেখায় পছন্দ করে ফেললো, আবার এত দামি গিফটও দিল। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। লোকটা তো ভীষণ দ্রুত, কথা নাই বার্তা নাই, এমন কাণ্ড ঘটালো। সে চেইনটা ব্যাগে রাখতে গিয়ে দেখলো একটা চিঠি তাতে। সে চিঠিটা বের করে পড়তে শুরু করলো। প্রিয় আহি, আমার কাছে তুমি প্রিয় হলেও আমি হয়তো তোমার কাছে অপ্রিয়, আবার হয়তো কোনোটাই না। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে একটু একটু করে আমার মনের মধ্যে তোমার আনাগোনা টের পাচ্ছে। জানি না এই কয়েকদিনের পরিচয়ে তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে নাকি, কিন্তু আমার একটা কথা মিথ্যে নয়। আমার মনের সুপ্ত অনুভূতিতে আমি তোমাকে কল্পনা করি। জানি আমি হয়তো তোমার থেকে অনেকটাই বড়। এত ছোট মেয়ের প্রেমে কিভাবে পড়লাম সেটাই ভাবছো তো? আমিও ভাবি কলেজ ভার্সিটির এত এত স্মার্ট মেয়ে রেখে আমি কেন তোমার মতো পেচ্ছু প্রেমে পড়লাম। আমার বন্ধু তো আমাকে নিয়ে মজা করে, জানো কেন তো পাগল হলাম আমি তোমার, বলো তো? আমি তো চাইলেও তোমাকে বলতে পারছি না, কি করব বলো তো আহি? তুমি কি তোমার মনের কোন একটা জায়গায় আমাকে একটুখানি ঠাঁই দিবে? আমাকে কি একটু ভালোবেসে কাছে টেনে নেবে? আমি তোমার ভালোবাসার অপেক্ষায় থাকবো, সেটা যতদিন লাগুক, দিন মাস কিংবা বছর, আমি তোমারই পথ চেয়ে থাকবো। আর হ্যাঁ, উপহার ফেরত দেওয়ার চিন্তাও করবে না, তাহলে কিন্তু তোমার বাসায় সবার সামনে গিয়ে পড়ে আসবো। মনে থাকে জানো। ভালো থেকো, তোমার প্রিয় বা অপ্রিয় কেউ। আহিয়ার হক চকিয়ে গেল। শেষের কথায় তার অবস্থা নাজেহাল। কি লোক রে বাবা, বলে কি না বাড়ি এসে পড়িয়ে দিবে, তার যে মা ঘাট ধরে রাস্তায় বের করে দিবে। আহিয়া চেয়েছিল চেইনটা ফেরত দিতে, কিন্তু যে হুমকি দিল আর সাহস হয়নি ফেরত দেওয়ার। এরপর থেকে প্রায় রুহির হাতে কিছু না কিছু গিফট পাঠাতো আহিয়ার জন্য। বেচারি চেয়েও ফেরত দিতে পারেনি কখনো। তার মা দেখলে তাকে ঝাঁটাপেটা করবে নিশ্চিত। বেচারি গিফটগুলো তার ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকিয়ে রেখেছে। যদি কখনো ইচ্ছে হয় রাতে সবাই ঘুমানোর পরে সে এগুলো বের করে দেখে। পুরো ড্রয়ার তার ভর্তি কসমেটিক্সে।
কিন্তু দুঃখের বিষয় সে পরে পরে ঘুরতে পারে না। এরই মাঝে আহিয়া ক্লাস 9-এ উঠে গেছে। সময় যে কিভাবে চলে যাচ্ছে সে বুঝতেই পারছে না। আরজান প্রতিদিনই তাদের সামনে আসে, কিন্তু আহিয়া আজ পর্যন্ত তার মুখ দেখতে সক্ষম হলো না। এই নিয়ে সে ভীষণ হতাশ। যার দেওয়া উপহারে তার ড্রয়ার ভর্তি, তাকে আজ পর্যন্ত চোখের দেখা দেখতে পারল না। রাত তখন 12টা। আহিয়ার মনে হলো একটু সাজবে সে। ড্রয়ার থেকে এক এক করে গিফটগুলো বের করলো। সুন্দর একটা 3 পিস পরে নিল, হালকা একটু মেকআপ করলো, চোখে মোটা করে কাজল দিল, ঠোঁটে দিল টকটকে লাল লিপস্টিক। তারপর আরজানের দেয়া চেইনটা পরে নিল। এতদিনে আরজান তাকে অনেক রেশমির চুড়ি দিয়েছে। সে 2 হাতে 2 ডজন চুড়ি পরল, পায়ে একজোড়া নুপুর। আস্তে হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। কি অপূর্ব সুন্দর লাগছে তাকে। সে সুন্দর করে কয়েকটা ছবি তুলল, সাথে হাতের ছবি, পায়ের ছবিও তুলল। তারপর সবগুলো ছবি রুহিকে পাঠিয়ে দিল। সাথে সাথে রুহি কল করলো। কি ব্যাপার? আজ এত খুশি কেন? হ্যাঁ, আরে কই না তো, জিনিসগুলো ড্রয়ারে পড়েছিল, তাই ভাবলাম একটু পরেই দেখি কেমন লাগে। তাই নাকি? নাকি প্রেমিক পুরুষের প্রেমে তুইও দেওয়ানা হয়ে গেছিস? আহিয়া বলল, দেখ, ফালতু কথা বলবি না, পড়েছিল তাই পড়লাম। আর কাউকে না দেখে কখনো ভালোবাসা হয় শুনেছিস? আরে সখী, ভালোবাসা একটা অনুভূতি, যা কাউকে না দেখে, কথা না বলে, না ছুঁয়েও অনুভব করা যায়। আহিয়া ভাবলো আসলেই কি সে এই লোকটাকে ভালোবেসে ফেলেছে? কই, সে তো এখন একে দেখলে রেগে যায় না, বরং একদিন সে না আসলে দেখার জন্য ছটফট করে। সে তো উদ্গ্রীব হয়ে থাকে লোকটার মুখ একবার দেখার জন্য। তাহলে কি সে লোকটাকে পছন্দ করতে শুরু করেছে? না না, এমন হতে পারে না। তার বাবা তাকে খুব বিশ্বাস করে, এমন হলে সে মুখ দেখাবে কি করে তাকে? সে কথা কাটাতে বলল, তুই লোকটাকে বলবি আর যেন কোনো গিফট সে না দেয়, তাহলে কিন্তু সব ফেলে দেবো আমি। সেটা না হয় তুই নিজেই বলিস। আহিয়া আর কিছু না বলে ফোন কেটে দিল। তার মেজাজটাই খারাপ হয়ে গেল। এক এক করে আবার সব কিছু খুলে ড্রয়ারে রেখে দিল। আরজানের ফোনে টুংটাং করে শব্দ হলো। সে ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকাতেই তার দম বন্ধ হয়ে গেল। এত সুন্দর লাগছে আহিয়াকে, একদম পরি। কাজল কালো চোখে মোটা কাজল যেন সৌন্দর্যে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পায়ের এই নুপুর জোড়া আরজান তাকে দিয়েছিল। রুহি তাকে জানিয়েছিল আহিয়ার জন্মদিনের কথা, তাই সে এটা জন্মদিনে গিফট হিসেবে দিয়েছিল। তার পায়ে যে এত সুন্দর মানাবে আরজান ভাবতেই পারেনি। এত দিনে অগুন্তি চিঠি সে আহিয়াকে দিয়েছে, কিন্তু আহিয়া কখনো তার উত্তর দেয়নি তাকে। তাতে আরজানের কিছু যায় আসে না। আহিয়া যে চিঠিগুলো পড়েছে এতেই সে অনেক খুশি। রুহি তাকে বলেছে আহিয়া চিঠিগুলো যত্ন করে ড্রয়ারে রেখে দিয়েছে। সে আহিয়ার একটা চুড়ি পরা ছবি ফোনের ওয়ালপেপারে দিল। বিড়বিড় করে আওড়ালো, আমার কাজল হরিণী, তোমার এই কাজল কালো চোখেরই তো মায়ায় পড়েছি। তোমার এই চোখে তাকালে আমি যেন সমুদ্রের কোনো অতল গভীরে হারিয়ে যাই, নিজেকেই যেন আর খুঁজে পাই না। তুমি কি তোমার হাত দুটো বাড়িয়ে দিবে এই গভীর সমুদ্র থেকে উঠতে, নাকি আরো ঠেলে দিবে সমুদ্রের দিকে? দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আহিয়ার এসএসসি পরীক্ষা শেষ। আরজান প্রতিদিন আহিয়ার সামনে এসেছে, কিন্তু সেদিনের পরে আহিয়ার কোনো গিফট নেয়নি আরজানের থেকে। আরজান অনেক জোর করেও তাকে দিতে পারেনি একটা গিফট। আহির বাড়িতে এসেছে 2 দিন, ভালোই কাটছে তার দিনগুলো। আরজান বাড়িতে নেই। সে কি ভেবে যেন আরজানের রুমে গেল। আরজানের ল্যাপটপ বিছানার উপর দেখলো। সে এগিয়ে গেল সেদিকে। সে জানে ল্যাপটপের পাসওয়ার্ড। সে লগ ইন করে ঢুকলো ভিতরে। ফটোতে যেতেই তার চোখ ধাঁধিয়ে গেল। একটা জীবন্ত পরীর ছবি দেখছে সে। এত সুন্দর মেয়ে, তাই ভাইয়ের ফোনে মেয়ের ছবি কেন? আরজান তো মেয়েদের পাত্তা দেয় না বেশি। তাহলে এই মেয়েটাকে? তার জানার আগ্রহ বাড়ল, সাথে মেয়েটাকে পাওয়ার ইচ্ছাও জাগলো মনে। কথায় আছে, যখন শয়তানের নাড়ে তখন বিবেক বুদ্ধি লোপ পায়। আহিরের ও তাই হলো। সে ভুলে গেল এই মেয়েটা তার ভাইয়ের পছন্দ, হয়তো তার থেকেও অনেক বেশি কিছু। কিন্তু সে এসব ভাবার অবস্থায় রইল না। ছোটবেলা থেকে দেখেছে সে সবাই তার থেকে তার ভাইকেই বেশি ভালোবাসে।
এটা নিয়ে তার মধ্যে একটা জেলাসি কাজ করলেও সে কখনো প্রকাশ করতে পারেনি। কিন্তু আজ যখন দেখলো তার ভাই লাইফের সুন্দর কাউকে পাচ্ছে, তখন তার জেলাসিটা আবার বেড়ে গেল। সে কিছুতে এই মেয়েকে তার ভাইকে পেতে দিবে না। এবার সে এই মেয়েকে হাসিল করবে। ল্যাপটপ বন্ধ করে সে চলে গেল তার রুমে। আহিয়া বেশ কিছুদিন অনুভব করেছে সে এই লোকটাকে না দেখে থাকতে পারছে না। যদিও সে মুখ দেখেনি, তবুও তাকে দেখার জন্য সে ছটফট করছে। তার কিছুই ভালো লাগছে না। সে কোনো কিছুতেই মন বসাতে পারে না। তার কেমন যেন হাঁসফাঁস লাগে। 2 দিন পরে তার রেজাল্ট দিবে, অথচ তার সেদিকে মন নাই। তার মন পড়ে আছে একজনাতেই। পরীক্ষার পরে সে আর তেমন বাইরে বের হয়নি। লোকটার সাথে তার আর দেখাও হয়নি। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে লোকটা তার বাড়ির সামনে রোজ 2-3 ঘন্টা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে এক নজর দেখার জন্য। মেয়েটা যখন ব্যালকনিতে বা ছাদে যায়, লোকটা তখন মন ভরে তাকে দেখে। বোকা মেয়েটা যদি জানতো তাহলে সে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। আজ আহিয়ার রেজাল্ট দিবে। এতদিন তার কিছু মনে না হলেও আজ সে ভীষণ ভয়ে আছে। মেয়েকে হাঁসফাঁস করতে দেখে হামিদ সাহেব বললেন, আম্মা এত টেনশন করছেন কেন? যেমন পরীক্ষা দিয়েছেন তেমন রেজাল্ট পাবেন, ভয়ের কিছু নাই। আহিয়া মুখ লটকালো। আল্লাহ ভালো জানে কি হবে। সে তো ফাঁকিবাজি করেছে সারা বছর, রেজাল্ট নিশ্চয়ই তেমনই হবে, তাই না? এরই মাঝে আশিক মিষ্টি নিয়ে প্রবেশ করলো। আহিয়া ঠোঁট উল্টালো। রেজাল্টের খবর নাই, মিষ্টি হাজির। এখন যদি ডাব্বা মারে ইজ্জতের কিছু থাকবে? ছি ছি, তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আশিক ভাইয়ার দিকে তাকিয়ে বলল, কি রে গাদি, রেজাল্টের অবস্থা কি? আহিয়া ঠোঁট উল্টালো, যার মানে সে জানে না। আশিক মুচকি হেসে বলল, 4.88 আসছে। আহিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। এত ভালো রেজাল্ট সে কিভাবে জীবনেও ভাবছে সে ভালো ছাত্রী, কিন্তু ফাঁকি দেওয়ার জন্য সে মনোযোগ দিতে পারে না পড়াতে। মন সারাদিন বাইরে বাইরে ঘুরে। আহিয়ার বাবা বলল, ভালো হয়েছে আম্মা, পড়াশোনা ঠিক মতো করলে প্লাস পেতেন। আহিয়া কি বলবে? যে রেজাল্ট হয়েছে তাতেই তার ড্যান্স করতে মন যাচ্ছে। প্লাস পেলে তো মনে হয় আকাশে উঠতো। আহিয়ার মা এসে বলল, দেখলি তো তোর এই বাদরামির জন্য রেজাল্ট খারাপ হলো। হামিদ সাহেব হা হা করে হাসলো। হাসি মুখে স্ত্রীকে বললেন, কোথায় খারাপ, এটাও যথেষ্ট ভালো রেজাল্ট, তবে মনোযোগ দিয়ে আর একটু ভালো হতো, এই আর কি। মেয়ে ফেল করলেও পুরো এলাকায় আপনি মিষ্টি বিলি করতেন। এত ভালোবাসা কোত্থেকে আসে আল্লাহই জানে। আমার আম্মা কে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলতো আসিয়া? ও তো আমার সত্যিকারের আম্মা। আসিয়া বেগম গেল বাটি জানতে। ফ্ল্যাটের সবাইকে মিষ্টি বিলি করতে হবে তো। আর আহিয়া ঠিক করেছে সে বাইরে ঘুরতে বের হবে। সে রুহিকে বললে রুহিও রাজি হয়ে যায় তাতে। কতদিন 2 বান্ধবী আড্ডা মারে না। রুহি অবশ্য তার বাসায় আসে মাঝে মাঝে, কিন্তু বেশি সময়ের জন্য না। তাই আজ তারা অনেক সময় ধরে ঘুরবে। আহিয়া তার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে বেরিয়েছে। সে একটা কালো 3 পিস পরেছে, চুলগুলো খুলে রেখেছে। আজ সাহস করে 1 ডজন চুড়ি হাতে পড়েছে। তার মা দেখেছে কিন্তু কিছু বলেনি। আজকালকার মেয়েরা অনেক কসমেটিক ব্যবহার করে, তাই কিতি ভাবলো কিনেছে নিশ্চয়ই কখনো। তিনি আর সেদিকে পাত্তা দিল না, নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আহিয়ারা একটা নদীর পাড়ে ঘুরতে এসেছে। ফুচকাওয়ালাকে দেখে তারা সেদিকেই ছুটলো। আহিয়া লোকটাকে বলল, মামা ঝাল করে 2 প্লেট ফুচকা দিন তো। রুহি বলল, আরে আমি এত ঝাল খেতে পারি না, আমারটা কম দিতে বল। আহিয়া বলল, তোর প্লেট আমি কখন অর্ডার দিলাম? আমি আমার জন্য অর্ডার দিয়েছি, তোরটা তুই দে। রুহি চোখ গরম করে তাকালো। এই মেয়ে খুব স্বার্থপর। নিজের প্লেট দিল, তারটা দিল না। এই নাকি তারা বেস্ট ফ্রেন্ড। রুহি কম ঝাল দিয়ে তার প্লেট অর্ডার দিল। এরই মাঝে আরজান কোথা থেকে এনে বলল, পিচ্ছি মানুষ, এত ঝাল খেতে নেই। আহিয়া তাকালো সেদিকে। কতদিন পরে সে লোকটাকে দেখছে। লোকটা কি তাকে ভুলে গেছে নাকি? না না, ভুলে গেলে এখানে আসতো না নিশ্চয়ই। সে জানে একে রুহি খবর দিয়েছে। ও তো মনে মনে তাই চাচ্ছিল যাতে লোকটা আসে,
কিন্তু মুখে বুঝতে দিল না। মুখ ভেঙচি কেটে বলল, আপনি এখানে কেন? তোমাকে দেখতে এলাম। কেন? আমার কি রূপ বেরিয়েছে নাকি? হুম, রূপ তো আগে ছিল, এখন গুণ বেরিয়েছে। মানে? মানে রেজাল্টের জন্য অভিনন্দন। বলতে বলতে আহিয়ার হাত ধরে তাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। আহিয়া হতভাগ বিস্মিত। এতদিন পরে যে চান্স পেয়েছে আবার গিফট দিল, সে এটা নিয়ে বাড়ি গেলে তার মা তাকে বাইরে থেকে ঝাড়ু পিটা শুরু করবে। ঘরে আর যাওয়া হবে না তার। সে তাড়াতাড়ি করে খুলতে নিল ব্রেসলেটটা। আরজান হাত ধরে আটকে দিল। শোনো মেয়ে, 2 বছর কোনো গিফট নাওনি, আজকেও দিতাম না, কিন্তু এটা তোমার রেজাল্টের জন্য, খুলবে না একদম। আমি এটা নিতে পারবো না। কেন? মা দেখলে বকবে। বকবে না, অন্যগুলোর মতো এটা ড্রয়ারের এক কিনারায় ফেলে রেখো, তবুও তোমার কাছে রাখো। আহিয়া চমকে উঠল। এই লোক এটাও জানে যে সে সব ড্রয়ারে রাখে? রুহির বাচ্চা এই লোককে সব খবর পাস করে। ওকে আজ খাইছে। তবুও আহিয়া খুলতে নিল। আরজান আবার আটকে বলল, সবার সামনে পড়ার ব্যবস্থা করবো নাকি? আহিয়া বলল, কিভাবে? বিয়ের প্রস্তাব দিতে হলে তখন আর লুকিয়ে রাখতে হবে না। আহিয়া চমকে উঠল। বলে কি এ লোক? তার বয়স মাত্র 16, এখন বিয়ের প্রস্তাব দিলে পাড়ার লোকে কি বলবে? বাবা তো কিছুতেই রাজি হবে না এত ছোট বয়সে বিয়ে দিতে। এই লোক সব সময় কেন না কোনো চাল চালে। সব তাকে ভয় দেখানোর ধান্দা। আহিয়া এবার বলল, কিডন্যাপারের মতো না এসে মানুষের মতো আসুন, দেখি আপনার চাঁদ মুখখানা। আরজান হেসে ফেলল। আহিয়া দেখতে পেল লোকটার চোখ দুটি কেমন কুঁচকে গেল। তার মানে লোকটা হাসছে। সে মনে মনে ভেঙচি কাটল। যত সব ঢং! নায়ক রণবীর কাপুর নাকি সৌন্দর্যে ঢেকে রাখতে হবে, কিন্তু মনে তার তীব্র ইচ্ছে লোকটাকে এক নজর দেখার। আরজান বলল, মুখ দেখলে কি আমার প্রস্তাব রাজি হবে? আহিয়া কি বলবে এবার? সে তো মনে মনে পছন্দ করে লোকটাকে। মুখ দেখলে সে কি করবে? তার কল্পনার সাথে সে মিলাবে লোকটাকে। এতদিনে যে মনে মনে কল্পনা করেছে লোকটাকে, আসলে কি মিলবে তার কল্পনার সাথে? কি জানি মিলবে নাকি। সে বলল, আগে তো দেখি, তারপর ভেবে দেখব। আরজান বলল। খুব শীঘ্রই দেখা দেব। আহিয়ার বুকের মধ্যে ধুক করে উঠল। আসলে কি লোকটা দেখা দিবে? কবে দিবে সে আর ভাবতে পারছে না। আহিয়া একটা মুচকি হাসি দিয়ে ফুচকা খেতে শুরু করলো। আড়াল থেকে তাদের কথোপকথন শুনে কেউ বাঁকা হাসি দিল। কি আছে তাদের ভাগ্যে? কারো হিংসা কি তাদের ভালোবাসা শুরুর আগেই শেষ করে দিবে? আহিয়া ভর্তি হয়েছে পাশের একটা কলেজে। তার বাবা বলছে এত ছোট মানুষ বাইরে যাওয়া ঠিক হবে না। ইন্টার শেষ হলে সে অনার্সে বাইরে ভর্তি করে দিবেন। আরজানের পড়াশোনা শেষ করে 2 বছর বাবার ব্যবসা দেখছেন। এতে করে তার বাবা একটু নিস্তার পেয়েছে। এতদিনে আহিয়াও আরজানের সাথে একটু ফ্রি হয়েছে। সে এখন আর রাগ করে না, আরজানের সাথে কথা বলে। আরজান বলছে খুব তাড়াতাড়ি তার সামনে এসে সারপ্রাইজ দিবে তাকে। সেও সেই আশায় বসে আছে। আজমল চৌধুরী অফিসে এসেছেন। তার কাছে কল এসেছে জরুরি প্রয়োজনে তাকে দেশের বাইরে যেতে হবে। তার শরীরটা তেমন ভালো নেই কয়েকদিন। আশরাফও তেমন ভালো হ্যান্ডেল করতে পারবে না, তাই সে ভাবলো আরজানকে পাঠাবে বাহিরে। সে আরজানের কেবিনের সামনে সে নক করলো। আসবো। বাবার কণ্ঠে সে কেবিনের দরজার দিকে তাকালো। তাড়াহুড়ো করে বলল, পারমিশন কেন নিতে হবে বাবা? আসো না। আসলে একটা দরকারে এসেছি। কি দরকার বলো না। সকালে তোমাকে 1 মাসের জন্য সিঙ্গাপুরে যেতে হবে। ওখানে আমাদের একটা কাজে আটকে গেছে, আমি চাই তুমি সেটা শেষ করে আসো। আরজান কি বলবে? 1 মাস সে আহিয়াকে না দেখে থাকবে কিভাবে? কিন্তু এই কাজটা না করলে তাদের ব্যবসার অনেক বড় লসের সম্মুখীন হতে হবে। সে চিন্তায় পড়ে গেল। তার বাবাকে বলল, কবে যেতে হবে? আজকেই 5টায় ফ্লাইট। আজকেই তাকে যেতে হবে। তাহলে তো যাওয়ার আগে সে আহিয়াকে দেখতে পারবে না। সে কি করবে এবার? সে কোনো মতে বলল, ঠিক আছে, ব্যবস্থা করো। আজমল চৌধুরী নিশ্চিত মনে চলে গেল। আর আরজানের মধ্যে কেমন শূন্যতা অনুভব করলো। কেন এমন হলো সে বুঝতে পারল না। একদিন পর
আজ রুহি আসেনি কলেজে, সে তার মামার বাড়িতে গিয়েছে। তার মামাতো বোনের বিয়ে, তাই তাকে ফোন দিয়ে 1 সপ্তাহ আগেই নিয়ে গেছে। রুহি অবশ্য যেতে চায়নি, কিন্তু তার মামাতো বোন তাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে। আহিয়া আজ একাই কলেজে যাচ্ছে, রুহি নেই, তার মনটাও ভালো নেই। হঠাৎ একটা বাইক তার সামনে এসে থামলো। সে চমকে তাকালো তার দিকে। এটা তো সেই লোকটার বাইক, মাথায় আজও হেলমেট দিয়া। আহিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ডাকলো সে। দাঁড়াও আহি। আহিয়া থামলো, পাশ ফিরে তাকাতেই সে চমকে উঠল। লোকটা হেলমেট খুলে ফেলেছে। আহিয়া তাকালো তার দিকে। সুদর্শন একজন যুবক তার পাশে দাঁড়িয়ে আছে। শুধু শুধু সুদর্শন নয়, অতি সুদর্শন যাকে বলে। ফর্সা চেহারা, লম্বাটে মুখ, চাপ দাড়ি, বাদামি চোখের মণি, সব মিলিয়ে আকর্ষণীয় একজন পুরুষ। এই লোকটা এতদিন তার পিছে পিছে ঘুরেছে, তার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি তার সাথে ফ্লার্ট করলো, কিন্তু ফ্লার্ট করলে তো দেখা দিত না। দেখা দিয়েছে মানে ফ্লার্ট করেনি। আহিয়া বলল, আপনি সেই লোক যে এতদিন আমার পেছনে পড়েছিলেন? লোকটা বলল। কেন, তোমার কোনো সন্দেহ আছে? আহিয়া দেখলো লোকটার গলার স্বরটা কেমন যেন লাগছে। সে সন্দিহান কণ্ঠে বলল, আপনার গলার সুর পাল্টালো কি করে? এবার আহির চমকে উঠল। সে তো চাইলেই আরজানের মতো ভয়েস দিতে পারবে না। সে এবার বলল, আসলে কাল বন্ধুদের সাথে একটা পার্টি ছিল, ওখানে ওরা কি খাইয়ে দিল, তারপর থেকে গলাটা কেমন যেন লাগছে। আহি আর বেশি কিছু ভাবলো না। সেই লোক না হলেও নিশ্চয়ই তাকে আহি বলে ডাকতো না। আবার বাইক, হেলমেটও এক, সে আর সন্দেহ করলো না। কিন্তু তবুও তার মনের কল্পনার সাথে লোকটাকে কিছুতেই মেলাতে পারল না। সত্যি কি কল্পনার সাথে বাস্তবের কোনো মিল নাই? হয়তো নেই। তাহলে তো তার কল্পনার সাথে কিছুটা হলেও মিলতো। আহিয়া এবার বলল, আপনি তো আর হেলমেট পরে নেই, আপনাকে তো আর হেলমেটওয়ালা বলতে পারবো না, তাহলে কি বলবো? আহির মুচকি এসে বলল, আমার নাম আহির, আহির চৌধুরী। আহিয়ার মনে হয় নামটাও কেমন পছন্দ হলো না। সবই তার মনের ভুল। হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। সেও তার ঊর্ধ্বে না। আহির বলল, এবার কি আপনার নম্বরটা পেতে পারি ম্যাডাম? আহিয়া মুচকি হাসলো। এতদিন ধরে পছন্দ করেও মনের মধ্যে কেন এত দ্বিধা হচ্ছে তার? সে তো 2 বছরের বেশি দিন থেকে লোকটাকে দেখছে। কই কখনো তো খারাপ লাগেনি তার। মানুষ, ভালো মানুষ বলেই মনে হয়েছে। তাহলে আজ দেখার পরে এমন অস্থির কেন লাগছে সব? আহিয়া আমতা আমতা করে বলার চেষ্টা করলো, আসলে আমার বাবা এসব পছন্দ করে না। কোনো বাবাই পছন্দ করে না তার মেয়ে প্রেম করুক, কিন্তু আমি শুধু প্রেমের জন্য তোমার পিছু ঘুরছি না, আমি তোমাকে বিয়ে করব। আহিয়া লজ্জা পেল খানিক। আহির দেখলো আসলে মেয়েটা অসম্ভব সুন্দরী। তার আহিয়াকে মনে ধরে গেল। হিংসা দিয়ে শুরু করলেও কেমন যেন একটা কিছু অনুভব করলো সে। হয়তো এটাই ভালো লাগা, আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে। আহিয়া দুনো করে শেষ পর্যন্ত নাম্বার দিল তাকে। এভাবেই মিথ্যার আড়ালে সত্যি এই নিখাদ ভালোবাসা হারিয়ে গেল অতল গভীরে। 1 মাস পরে আজ আরজান বাড়িতে এসেছে। এতদিনে সে আহিয়ার একটা খবরও পায়নি। রুহির সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারে নাই। আজ সে আহিয়াকে দেখবে। তার ভেতরে কেমন যেন এক এক্সাইটমেন্ট কাজ করছে। সে রেডি হয়ে নিচে নেমে দেখলো তার বাইকটা নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার বাইক কোথায়? শায়লা বেগম বলল, তোর বাইকে তো পড়েছিল গ্যারেজে, তাই আহির ওটা নিয়ে গেছে। বলল পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। আরজান আর কিছু বলল না। ভাই নিয়ে গেছে এটা নিয়ে কিছু বললে আহির হয়তো মন খারাপ করবে। আবার বাইক ছাড়া গেলে আহিয়া তো তাকে চিনবে না। আরজান ভাবলো চিনার দরকার কি, সে দূর থেকে আহিয়াকে এক নজর দেখে চলে আসবে। তাই করলো, সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আহিয়া আজকেও একা। রুহি সেই যে গেছে আর তার খবরই নাই। বিয়ে শাদী করে সংসার করছে নাকি আল্লাহই ভালো জানে। আরজান দূর থেকে প্রিয়সীকে দেখলো, কলেজ ব্যাগ কাঁধে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সে 2 চোখ ভরে দেখলো, যেন এতদিনের দেখা একেবারেই দেখে ফেলবে। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে, চাইলেও তাকে ধরে রাখা যায় না। আহির তার বাইকটা আর দেখেনি। সেও লুকিয়ে লুকিয়ে আহিয়াকে দেখে। আহিয়াও আরজান মনে করে আহিরকে ভালোবেসে যাচ্ছে।
রুহি আর ফিরে আসেনি। শুনেছি রুহিকে নাকি তারা এভাবে নিয়ে গিয়ে তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। বেচারে একদিন ফোন দিয়ে কি কান্না। সময়ের স্রোতে বয়ে গেছে আরও 2টি বছর। আহিয়া ইন্টার পরীক্ষা দিয়েছে। আহির নিজেদের কোম্পানিকে জয়েন করেছে। এবার সে আহিয়ার কথা বলবে বাড়িতে, কিন্তু আরজান কি রিয়াক্ট করে সেটাই দেখার পালা। ছল দিয়ে শুরু করলেও সে এখন আহিয়াকে প্রচণ্ড ভালোবাসে, আহিয়াও তাকে অনেক ভালোবাসে। আরজান ভাবলো অনেক তো হলো লুকোচুরি, এবার বাড়িতে আহিয়ার কথা জানাবে। এবারে না হয় বিয়ের প্রস্তাব দিয়ে সে আহিয়াকে চমকে দিবে। সে বিকেলে মাকে ফোন করে বলল, মা, তোমাকে আজ কিছু বলতে চাই। কি কথা বাবা, এখনই বল। না মা, রাতে বলবো। বলতে পারো তোমাকে অনেকদিন আশাটা পূরণ হতে চলেছে। শায়লা বেগম খুশি হলো, কারণ সে অনেকদিন ধরে আরজানকে বিয়ের কথা বলছিল। তাহলে কি তার ছেলে কাউকে পছন্দ করেছে? এসব ভাবতে সে খুশি হয়ে গেল। রাতে যখন আরজান তার মায়ের রুমে যাচ্ছিল তখন আহির তাকে ডাক দিল। ভাই, আরজান তাকালো পিছনে, দেখলো আহির দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলল, কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাই, একটা কথা বলতে চাই। কিভাবে বলবো বুঝতে পারছি না। বাড়ির সবাই কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই ভাবছি। কি এমন কথা যে এত ভাবতে হচ্ছে? আই অ্যাম ইন লাভ ভাই। 2 বছর ধরে আমি রিলেশনে আছি। আরজান মুচকি হাসলো। এটা বলতে ভয় পাচ্ছে তার ভাই। সে হাসি মুখে বলল, আরে এতে ভয়ের কি আছে? আয়, আমি মাকে বলছি। ভাই, আমি চাই তুমি আগে ওকে দেখো, তারপর মায়ের কাছে বললো। আরজান হাসি মুখে বলল, তাহলে দেখা দেখি কি আমার ভাইয়ের মনটা কেড়ে নিল, আমিও দেখি। আহির কাপা কাপা হাতে ফোনটা আরজানের দিকে ধরলো। আরজান হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকাতেই তার দুনিয়া উল্টে গেল। ধুর, সব জায়গায় শুধু এই মেয়েকেই দেখে সে। চোখ ডলে আবার তাকালো ফোনের দিকে। না, সে ভুল দেখছে না। তার দুনিয়া সে অন্য কারোর হাতে দেখতে পাচ্ছে। তার পা দুটো টলছে। সে কি অতল গহীনে হারিয়ে যাচ্ছে নাকি? না না, এটা কি করে আহিয়া হতে পারে? সে তো তার জন্য আহিয়ার মনে কিছু একটা অনুভব করেছিল। তাহলে কি সে ভুল ছিল? চোখের আড়াল হতে সে তাকে ভুলে গেল? তাহলে তো এটা কেবলই মাত্র একটু ভালো লাগা ছিল, যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে। সে নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভাইয়ের বউ রূপে দেখবে? না না, এর থেকে তার মরে যাওয়াই ভালো। সে চোখের সামনে এমন দৃশ্য দেখতে পারবে না। আরজান কাপা কাপা গলায় বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ ভাই, আমাদের 2 বছরের রিলেশন। আহিয়া আমাকে খুব ভালোবাসে। আরজানের বুকে যেন তীরের ফলার মতো বিঁধল সবটা। যাকে পাওয়ার জন্য এত তপস্যা করলো, আর সে অন্য কারোর। ভাগ্য সত্যি বড় উপহাস করে। কপালে না থাকলে কি আর জোর করে পাওয়া যায়? আরজান নিজেকে সামলে কোনো রকম বলল, তুই চিন্তা করিস না, আমি মার সাথে কথা বলবো। তোদের ভালোবাসা পূর্ণতা পাবেই। সে হেঁটে মায়ের ঘরের দিকে চলে গেল। তার নিজেকে শক্ত করতে হবে। মা বুঝে গেলে কিছুতেই আহিয়াকে এই বাড়ির বউ করে আনবে না। আরজান যেতেই আহির মনে মনে আওড়ালো, আমাকে ক্ষমা করে দিস ভাই। তোকে হিংসা করেছে খেলা শুরু করেছিলাম, আজ আমি নিজে এই খেলায় অংশ হয়ে গিয়েছি। আমিও আহিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। তুই কষ্ট পাচ্ছিস জেনেও না। আমার ওকে চাই, ওকে আমার লাগবে। আরজান তার মায়ের রুমে এসেছে অনেকক্ষণ। কথা বলতে গিয়ে তার গলা দিয়ে কথাই বের হচ্ছে না। রাত তখন 10টা বাজে। বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ আসছে। আরজানদের বাড়ির রাস্তার পাশে হওয়ার শব্দগুলো একটু বেশিই মনে হচ্ছে। শায়লা বেগম বেশ কিছুক্ষণ ধরে ছেলেকে লক্ষ্য করছেন। তার ছেলেকে কেমন যেন অশান্ত লাগছে। কি হয়েছে আরজানের? এর আগে তো এমন ছটফট করতে দেখেনি তাকে। তাহলে আজ এতটা অস্থির হয়ে আছে কেন? কিছু একটা বলবে বলে তাকে বসিয়ে রেখেছে, অথচ 30 মিনিট ধরে বসেই আছে, কিছু বলার নাম নেই। শায়লা বেগম আর ধৈর্য ধরতে পারলেন না, আরজানকে ডাক দিলেন। কি হয়েছে আব্বা? কিছু বলবি বলছিলি, কতক্ষণ বসে আছি, কিছুই তো বলছিস না। আরজানের সম্ভিত ফিরে। সে এতক্ষণ ভাবনার জগতে বিচরণ করছিল। যত বাড়ি ভাবছে আহিয়া তার না, ভেতর থেকে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। তার যত্নে গড়া 4 বছরের ভালোবাসা এভাবে শেষ হয়ে গেল। নিজের ভাগ্যের ওপর করুণা হচ্ছে ওর।
ওর মন খারাপের সাথে যেন আকাশেরও মন খারাপ হলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেল। আরজান মনে মনে তাচ্ছিল্য করে হাসলো। তার মন খারাপ আকাশ কি কাঁদতে বসবে নাকি? কাঁদতেই পারে, হয়তো সকল কষ্ট ধুয়ে মুছে ছাপ করতে এসেছে। শায়লা বেগম ড্রয়ার থেকে টর্চ লাইট বের করে জ্বালালেন। এখন একটু আলোর মুখ দেখা যাচ্ছে। অন্ধকারে কেমন যেন একলা মনে হয়। শায়লা বেগম আবার বললেন, আব্বা কি হয়েছে? আরজান এবার নড়ে চড়ে বসলো। তার মায়ের দিকে করুণ মুখে তাকালো। তার মা কি রিয়াক্ট করবে সেটাই ভাবছে। কিছুতেই তার সিদ্ধান্ত মেনে নিবে না, সে ভালো করেই জানে। সে আমতা আমতা করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। শায়লা বেগমের ব্রু কুঁচকে গেল। তার ছেলে কি এমন সিদ্ধান্ত নিয়েছে যে বলতে এত দ্বিধা কাজ করছে? তার কেমন যেন খটকা লাগলো। জলদি বলল, কি সিদ্ধান্ত বাপ? আমি আমেরিকা চলে যেতে চাই। ওখানে একটা ভালো অফার পেয়েছে, সেখানে সেটেল হবো ভাবছি। শায়লা বেগমের পায়ের নিচের মাটি সরে গেল। কি বলে তার ছেলে? তাদের ছেড়ে বিদেশে চলে যাবে? এত বড় সিদ্ধান্ত কেন নিল সে? কি এমন ঘটেছে যে এত বড় একটা সিদ্ধান্ত দিতে হলো তার? শায়লা বেগম জিজ্ঞেস করলো, কি এমন হয়েছে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? আরে তেমন কিছু না মা, অফারটা খুব ভালো, হাতছাড়া করতে চাই না। শায়লা বেগম মানতে পারল না তার ছেলের কথা। কিছু তো একটা হয়েছে। আরজান আবার বলল, আমার তোমার থেকে কিছু চাওয়ার আছে মা। শায়লা বেগম শান্ত গলায় বলল, কি চাও বলো? আহির একটা মেয়েকে ভালোবাসে, 2 বছরের সম্পর্ক। আমি চাই তুমি মেয়েটাকে আহিরের বউ করে আনো। এই কথাটা বলতে যেন আরজানের ভেতর থেকে কলিজা ছিঁড়ে আসতে চাচ্ছে। সত্যি যদি ভালোবাসা এত কষ্টের হয়, তবে তার মনে কেন কারোর জন্য ভালোবাসার সৃষ্টি হলো? শায়লা বেগম বলল, এইটা কিভাবে সম্ভব? যেখানে তোমার এখনো বিয়ে হয়নি সেখানে আহিরের বিয়ে কিভাবে দেব? এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট মা। আমি জানি তুমি আমার কথায় কিছুতেই ফেলতে পারবে না। শায়লা বেগম কিছু না বলে ছেলের দিকে তাকিয়ে রইল। তার কিছু একটা খটকা লাগছে মনে, কিন্তু সেটা কি সে ধরতে পারছে না। আরজানকে বলল, কবে যেতে চাও? কালকে মা। শায়লা বেগম আরো চমকে উঠল। কাল মানে এত তাড়াতাড়ি কেন? সে তো কিছুই বুঝতে পারছে না। তার মনটা কেমন যেন করে উঠছে। সে কি তার ছেলেকে হারিয়ে ফেলবে নাকি? সে তড়িঘড়ি করে বলল, কাল কেন বাবা? আহিরের বিয়ের পরে অন্তত যা। আরজান একটা হাসি দিল, যে হাসিতে কোনো প্রাণ নেই। কেমন যেন মরা মানুষের হাসির মতো নির্জীব। মনে হচ্ছে যেন তাকে জোর করে মাথায় বন্দুক ঠেকিয়ে হাসতে বলা হয়েছে। না হাসলে তার প্রাণ যাবে মনে হয়। আরজান হাসি মুখে বলল, বিয়েতে তো সময় লাগবে মা, আমার কাছে এত সময় নাই। আমি দূর থেকে ওদের দোয়া করব, ভালোবাসবো। ভালোবাসবো এই কথাটা কি ঠিক বলল? এত কিছুর পরেও ভালোবাসবে, সেটা কিভাবে সম্ভব? হয়তো ভালোবাসাই এমন, একবার কাউকে ভালোবাসলে তাকে ভালো না বেশে আর থাকা যায় না। এটাই হয়তো পৃথিবীর ধরা বাঁধা নিয়ম। আরজান তো আর নিয়মের বাইরে না। সেও তো মানুষ, তার মনেও তো কারোর জন্য ভালোবাসা আছে। ভুলে সে কিছুতেই থাকতে পারবে না। হয়তো সমাজের চোখ তার ভালোবাসা দৃষ্টিকটু লাগবে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। সে তো ভালোবাসার দাবি নিয়ে কাছে যাচ্ছে না। সে না হয় দূর থেকেই ভালোবাসবে, তার অবাধ্য চাওয়াগুলো কিছুতেই বাদ মানবে না। তাকে ভালোবাসতেই হবে। হয়তো নীরবে নিভৃতে মনের এক কোণায় যতন করে রাখবে তাকে, তাতে তার খোঁজ কেউ কোনো দিন না পায়। কেটে গেল 6 মাস। আহিয়ার আহিরের সাথে বিয়ে হয়েছে। আহিরের পরিবার প্রস্তাব দেওয়ার পরে এত ভালো ছেলে পরিবার হাতছাড়া করেনি, তারা বিয়ে দিয়ে দিয়েছে। আহিয়ার বিয়ের 2 মাসের মাথায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। তার ভাই বিয়ে করেছে এক বড় লোকের মেয়েকে, যে কিনা তাদের সাথে তেমন ভালো করে কথাই বলে না। তার মায়ের দিনগুলো একা একা কেটে যাচ্ছে। ভাই কেমন যেন বদলে যেতে শুরু করেছে। এরই মাঝে একদিন রুহির কল এলো। এত বছর পরে রুহির কল পেতেই আহিয়ার মন ভালো হয়ে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে কল রিসিভ করে কানে ধরল। কেমন আছিস রুহি? এতদিনে আমার কথা মনে পড়লো? তুই তো খুবই স্বার্থপর রে। রুহি একটা নির্জীব হাসি দিল, মুচকি হেসে বলল, আরে আসতে বল, পালিয়ে যাচ্ছি না কোথাও। আহিয়াও মুচকি হাসলো, বলল, কি খবর তোর? সংসার কেমন চলে? বিয়ে করে তো আমাকে ভুলেই গেলি। রুহি বলল,
আমার ডিভোর্স হয়ে গেছে আহিয়া। আহিয়া অবাক হলো, ডিভোর্স? সে কি ভুল শুনলো? কিছু হবে হয়তো। সে তো একটা বললে একটা বোঝে। তার সে বলল, কি বললি বুঝতে পারিনি, আবার বল। রুহি মুচকি হেসে বলা শুরু করলো, আমার মামাতো ভাই একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটার পরিবার গরিব হওয়ার কারণে আমার মামা তাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তার প্ল্যান করে আমার মামাতো ভাইকে বিয়ে করিয়ে দিল। ছেলে মানুষ বিয়ে করলে সব ভুলে যাবে, এটা তাদের ধারণা ছিল। কিন্তু তাদের বলি পাঠা আমাকেই হতে হলো। মামাতো বোনের বিয়ের কথা বলে আমাকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমার মামাতো ভাই বাসর রাতেই আমাকে জানিয়ে দেয় সে আমার সাথে সংসার করতে পারবে না। ভালো একটা জব পেলে সে আমাকে ডিভোর্স দিয়ে তার প্রেমিকাকে বিয়ে করবে। আমি সেদিন কিছুই বলতে পারিনি, নীরব দর্শক হয়ে সবটা শুনেছি। কয়েকদিন আগেই আমাদের ডিভোর্স হয়েছে। সে এখন তার প্রেমিকাকে বিয়ে করবে। আমি এখন মুগ্ধ পাখি। শেষের দিকে রুহির গলাটা কেমন যেন ধরে গেল। আহিয়ার খুব কষ্ট লাগলো রুহির জন্য। তার একমাত্র বান্ধবী রুহি। ও ছাড়াও আর কোনো বন্ধু বান্ধবী বানায়নি সে। ভার্সিটিতে ভর্তি হয়ে দুটো ছেলের সাথে মাত্র আলাপ হয়েছে, কিন্তু এটাকে বন্ধু বলা যায় না। প্রিয় বান্ধবীর কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। রুহির মন ভালো করতে সে বলল, জানিস রোহি, আমার না হেলমেটওয়ালার সাথে বিয়ে হয়েছে। আহির আমায় খুব ভালোবাসে। হেলমেটওয়ালার সাথে বিয়ে হয়েছে শুনে রুহি যতটা না খুশি হলো, আহিয়ার শেষের কথায় তার থেকে বেশি অবাক হয়ে গেল। তার যতদূর মনে হচ্ছে লোকটার নাম আরজান। তাহলে আহিয়া আহির কেন বলল? বিষয়টা ভাবাচ্ছে তাকে। রুহি শিওর হতে বলল, কি নাম বললি? আহির, আহির চৌধুরী। রুহি তড়িঘড়ি করে বলল, তোর বরের ছবি দেখবি না? আহিয়া হেসে বলল, আরে আরে দিচ্ছি ছবি, দাঁড়া 1 মিনিট। ফোনে টুং করে শব্দ হতেই রুহি তাকালো সেদিকে। এটা কে? এটা তো ওই লোকটা না, এ তো অন্য কেউ। আহিয়া যে বলল হেলমেটওয়ালা, তাহলে এই লোক এখানে আসলো কোথা থেকে? সে আহিয়াকে জিজ্ঞেস করলো, ওই নিয়েই তোর হেডমেটওয়ালা? তুই শিওর তো? আরে হ্যাঁ রে, ও নিজে আমাকে বলেছে। ও সে 2 বছরও আমার পেছনে ঘুরেছে, সেটাও বলেছে। আর তাছাড়া ও ছাড়া তো এইসব কারো জানার কথা না, তাই না? আর বাইকটাও তো ওরই। রুহি আর কিছু বলার মতো খুঁজে পেল না। সে তো জীবনে ভালোবাসা পাওয়ার আগেই হারালো। আর তার বান্ধবী জীবনে এত ভালোবাসা পেয়েও সঠিক মানুষ না চিনে ভালোবাসা হারালো। তার নিজের থেকেও এবার আহিয়ার প্রতি বেশি করুণা কাজ করছে। হতভাগী আসল নকল চিনতে পারে না। ভালোবাসার খেলায় তারা দুজনেই পরাজিত সৈনিক। তাচ্ছিলের একটা হাসি বের হলো তার মুখ থেকে। বর্তমান সব শুনে আরজান আর নিজের মধ্যে নেই। এত বড় ধোঁকা কাছের মানুষের থেকে পেয়ে তার কেমন অনুভূতি হচ্ছে সে বুঝতে পারছে না। আসলে তার কেমন রিয়াক্ট করার কথা সে তো সেটাই ভুলে বসলো। রুহির দিকে করুণ চোখে তাকালো। রুহি বুঝলো তার মনের ভেতরে না বলা কথাগুলো। খুব মায়া লাগলো আরজানের জন্য। এত ভালোবেসেও লোকটাকে ধোঁকা পেতে হলো আপনজনদের কাছ থেকে। ভাগ্য বড়ই নির্মম। পৃথিবীতে বিশ্বাস বলে আর কোনো শব্দ বেঁচে আছে নাকি আরজানের জানা নেই। হয়তো বিশ্বাস বলেই কিছু নেই। তাহলে ভাইয়ের ভালোবাসা কেউ কিভাবে কেড়ে নিতে পারে? একটুও কি মায়া হয়নি? একটুও কি ভাবেনি কারোর একটু একটু করে যত্নে গড়া ভালোবাসা ভাগ বসানো ঠিক হবে কি না? হয়তো ভাবেনি। ভাবলে নিশ্চয়ই এত নিম্ন কাজ কিছুতেই তার ভাই করতে পারতো না। রুহি বলল, আমার ডিভোর্সের পরে আমি ট্রান্সফার নিয়ে এই ভার্সিটিতে চলে আসি। তার কিছুদিন পরেই আহিয়ার ভাইয়ের এই দুর্ঘটনার ঘটে। আপনাকে সেদিন দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম। আহিয়ার জন্য কিছু জিজ্ঞেস করতে পারিনি। আজ আমার কাছে সব পরিষ্কার। কেন আপনি সেদিন চলে গিয়েছিলেন? রুহির কথা শেষ হতেই কেউ দাঁড়াম করে তার পাশে বসে পড়ল। বেচারি চমকে উঠে দাঁড়িয়ে বুকে থুতু দিল। এর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। এইভাবে কেউ আসে নাকি? বেচারি ভীষণ ভয় পেয়ে গেছে। তার কাণ্ডে শুভ্র ব্রু কুচকে বলল, আমি কি বাঘ নাকি ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে? রুহি বিড়বিড় করে বলল, তার থেকে কম কিছু তো মনে হচ্ছে না। জঙ্গলি ষাঁড়। বিড়বিড় করে বলার জন্য শুভ্র কিছু শুনতে পেল না। ব্রু কুচকে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে গালি দিচ্ছ নাকি? শোনো মেয়ে, যা বলে স্পষ্ট করে বলবে। সব বিড়বিড় করে স্বামী স্ত্রী, আমরা তো তা নয়। তাই এভাবে কথা বলবে না আমার সাথে। রুহি যেন আসমান থেকে পড়ল। কিসের ভেতর কি পান্তা ভাতে ঘি?
কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই লোক, সে তো কিছুই বলল না। তাদের এত বললে না না জানি কত কি হতো, আল্লাহ মালুম জানে। রুহি আর কিছু না বলে বিরক্তিকর চাহনি দিয়ে উঠে দাঁড়ালো। আরজানকে বলল, হাসি ভাইয়া, আহিয়াকে ভুল বুঝবেন না প্লিজ। তখন তো অনেক ছোট ছিল, সত্য মিথ্যার তফাৎ সে বুঝতে পারেনি। ওকে ক্ষমা করে দিন। ও কিন্তু ওর হেলমেটওয়ালাকেই ভালোবাসে, যার প্রতিটা অনুভূতির সাক্ষী শুরু থেকেই ছিলাম। মাঝে হয়তো পথ ভ্রষ্ট হয়েছে, কিন্তু ভালোবাসাটা কিন্তু শেষ হয়ে যায়নি। রুহি আর 1 মিনিটও না দাঁড়িয়ে গম গমে পথের দিকে পা বাড়ালো। শুভ্র কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। কি বলে গেল এই মেয়ে? কঠিন কিছুই বলেছে হয়তো, না হলে এত ভালো স্টুডেন্ট হয়ে সে বুঝতে পারলো না কেন? সে তো ক্লাস টপার ছিল, আর এইটুকু পিচ্চিমের কথা তার মাথায় ঢোকেনি। মানুষ শুনতে তাকে গবর গুলিয়ে দিবে। না না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। ভিতরে যাই হোক, কেউ যেন কিছুই বুঝতে না পারে। নিস্তব্ধ রাতের আধারে ঝিঝি পোকা এক নাগাড়ে ডেকে চলেছে, এমন যেন একটা অসহ্য লাগে ওর ডাক। থামাথামির কোনো নাম নেই। কানের মাথা পুরো খেয়ে ফেলল। আহিয়া বিরক্ত হয়ে দোকানে হাত চেপে ধরে রাখলো। বিরক্তিকর। বাইরে ল্যাম্পপোস্টের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আলো আধারের খেলার যেন আধারে জয় পেয়েছে আজ। এত আলো দিয়েও অন্ধকার কাটাতে পারছে না। বাইরে থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। আহিয়া ঘড়ির দিকে তাকালো। রাত 2টো বাজে। আরজান এখনো আসছে না কেন? আরজান তো এত রাত করে না। তাহলে আজ হঠাৎ এত রাত করেছে কেন? কোনো খারাপ কিছু হয়নি তো? আহিয়ার মন কেমন যেন করছে। ভয় হতে লাগলো মনে মনে। এরই মাঝে কলিং বেলের শব্দ। আহিয়া আর 1 মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে গেল। দরজা খুলতেই বিধ্বস্ত আরজানকে দেখতে পেল। চুলগুলো এলোমেলো, পরনের শার্ট ঠিক নেই, শার্টের হাতাগুলো কেমন করে যেন গুছিয়ে রেখেছে। এত পরিপাটি একজন মানুষের এমন বিধ্বস্ত রূপ দেখে আহিয়া কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরজান বলল, সরে দাঁড়াও, ভেতরে যাব। আহিয়ার মুখে কেমন যেন একটা উগ্র গন্ধ এসে বাড়ি খেলো। আরজান ড্রিঙ্ক করেছে, হ্যাঁ তেমনই তো বাজে স্মেল পাচ্ছে সে। আরজানের অনেকটা কাছে দাঁড়িয়ে থাকার জন্য গন্ধটা স্পষ্ট বুঝতে পারছে সে। কিন্তু হঠাৎ ড্রিঙ্ক করার কারণ কি? সে তো অনেক দিন থেকে আরজানকে দেখছে, এমন করতে তো কখনো দেখেনি। তাহলে আজ কেন? আরজানের কথায় সম্বিত ফিরে, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভেতরে যেতে দেবে। আহিয়া সরে দাঁড়ালো। আরজান ভেতরে যেতে সে দরজা লাগিয়ে কিচেনের দিকে যেতে লাগলো। আরজান তা দেখে বলল, খাবার খাবো না, আমার ঘুম প্রয়োজন। এই বলে আরজান চলে গেল হেলতে দুলতে তার রুমে। আহিয়া কিচেনে গিয়ে 1 গ্লাস লেবুর শরবত বানালো। সে শুনেছে লেবু খেলে নাকি নেশা কেটে যায়, তাই সে এই পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে। আরজান ঘরে যাওয়ার কিছু সময়ের মধ্যে আহিয়া প্রবেশ করলো। দেখতে পেল আরজান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আহিয়া যেন এবার আরও অবাক হলো, কারণ এতগুলো দিনে সে কখনো আরজানকে সিগারেট খেতে দেখেনি। কি হচ্ছে আজ এসব? তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শরবতটা টেবিলের উপর রেখে আরজানকে ডাকতে গেল। শুনুন, শরবতটা খেয়ে নিন, শরীর ঠিক হয়ে যাবে। কথাটা বলার সাথে সাথেই আরজান খপ করে আহিয়াকে দেয়ালের সাথে চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে বলল, সেটা তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো, আর সেটা ঠিক করতে আসছো। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আহিয়া বুঝল না আরজানের কথা। সে আবার কি শেষ করলো? কি জানে নেশা করে কি বলছে নিজেই জানে না হয়তো। হুঁশে থাকলে আবল তাবল বলতো না নিশ্চয়। আরজান এবার আহিয়াকে আরজান নিজের সাথে চেপে ধরলো। ফিসফিস করে বলল, আমার ভালোবাসা বোঝাতে কি আমি এতটাই ব্যর্থ ছিলাম যে আমার এত যত্ন করে ভালোবাসা তোমার চোখেই পড়লো না? আহিয়া পাত্তা দিল না আরজানের কথা। সে জানে মানুষ মাতাল হলে ভুলভাল বলে, তাই সে এসব অগ্রাহ্য করে শরবতটা আরজানের মুখের সামনে ধরল। আরজান সেটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুমের মধ্যে চলে গেল। আহিয়া বোকা বনে গেল, শরবতটা ফেলে দিল। এবার তো সারা রাত সে মাতলামি করবে। আহিয়া ভাবলো তাকে শরবত খাওয়াতেই হবে, না হলে কি না কি করে বসে আল্লাহ জানে। সে আবার শরবত আনতে নিচের দিকে যেতে লাগলো।
আরজান আহিয়ার হাত টেনে ধরে বলল। আমার কথার উত্তর না দিয়ে কোথাও যাবে না তুমি। আহিয়া বলল। কি কথা? যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। আপনি মাতাল হয়ে কি ভুলভাল বলছেন? সেটাই তো আমি বুঝতে পারছি না, উত্তর দেব কি করে তাহলে? আরজান একটা তাচ্ছিল হাসি দিল। যে মেয়েকে এত ভালোবেসে বোঝাতে পারলো না, সেই মেয়ে কি এই কথা বুঝবে? না, কিছুতেই বুঝবে না সে। আহিয়া কি পারতো না আরজানকে খুঁজে বের করতে? খুঁজবে কি, সে তো আর তাকে ভালোবাসে কে পেয়ে গেছিল, আর তার তো আর কাউকেই চায় না। কেউ তাকে অসম্ভব ভালোবেসে জীবন পার করে দিচ্ছে, তার খবর কে রাখে? আরজানের আহিয়ার প্রতি এক আকাশ সমান অভিমান জমা হয়েছে। কেন তাকে বুঝল না? তার ভালোবাসা কি এতটাই ফেলনা ছিল যে কেউ এসে বলল আর সে বিশ্বাস করে নিল এটাই তার ভালোবাসা? হাস্য করে লাগছে তার নিজেকে। নির্মম পৃথিবীতে সে এক তুচ্ছ মানব। ঘর কাঁপিয়ে হেসে উঠল আরজান। তার হাসির শব্দে ভয় পেয়ে গেল আহিয়া। এত রাতে তার হাসির শব্দ চারপাশে ঝংকার তুলছে। মনে হচ্ছে কোনো দানব তার হাসির শব্দ চারপাশে ঝংকার তুলছে। মনে হচ্ছে কোনো দানব যেন হাসি দিয়ে ঝংকার তুলছে। আহিয়া মনে মনে একটু ভয় পেল। এমন করে হাসছে কেন লোকটা? আরজান হেলে দুলে কার্বারের সামনে গিয়ে একটা ট্রাউজার টি শার্ট বের করে ওয়াশরুমের দিকে চলে গেল। আহিয়ার কেমন যেন গা ছমছম করছে। লোকটাকে সে কিছুতেই বুঝতে পারছে না। কি বলছে কি করছে তার মাথায় আসছে না। আহিয়া খাটের একপাশে বসলো। তার আর ঘুমিয়ে আসছে না। কিছুক্ষণের মধ্যেই আরজান বের হলো। একেবারে গোসল করে ড্রেস পাল্টে বের হয়েছে। আহিয়া একটু স্বস্তির শ্বাস ফেলল। নেশা বোধ হয় কিছুটা হলেও কমেছে। আহিয়া দোনমনো করে আরজানের সামনে গিয়ে জিজ্ঞেস করলো। নিচে আসুন, খেতে দিচ্ছি। আরজান কাট গলায় বলল। আমার খিদে নেই। আরজানের কথায় কি যেন ছিল। আহিয়া তাকালো আরজানের দিকে। চেহারায় কেমন যেন কাঠিন্যতা ফুটে উঠেছে। এর আগে এমন কখনো দেখেনি আহিয়া। তাহলে আজ হঠাৎ কি হলো? আহিয়া ভাবতে ভাবতেই খাটের এক কিনারে শুয়ে পড়ল। আরজান চলে গেল ব্যালকনিতে। তার সব কিছু অসহ্য লাগছে। কেন সে কাউকে ভালোবাসতে গেল? ভালো না বাসলে তো তার জীবনটা এমন হতো না। হঠাৎ সিগারেটের গন্ধে আহিয়া কাশতে শুরু করলো। কাশতে কাশতে সে উঠে বসলো। এত রাতে সিগারেট কে খাচ্ছে সে বুঝতে পারছে না। তার জানা মনে এ বাড়ির কেউ তো সিগারেট খায় না, শুধু অভ্র বোধহয় খায়। তাহলে তাদের ব্যালকনি থেকে গন্ধ আসছে কিভাবে? সে উঠে এগিয়ে যেতেই দেখতে পেল আরজান সিগারেট খাচ্ছে। সে তো অবাক, কারণ এতগুলো দিনে সে আরজানকে কখনো সিগারেট খেতে দেখেনি। তাহলে আজ খাচ্ছে কেন হঠাৎ? সে আবার কাশতে শুরু করলো। তার কাশির শব্দে আরজান তাকালো ব্যালকনির দরজার সামনে। দেখতে পেল আহিয়া দাঁড়িয়ে কাশছে। সে তার হাতে সিগারেটের দিকে তাকালো। আহিয়ার কাশার কারণ যে তার হাতের সিগারেট, এটা বুঝতে তার একটু খুব বেশি সময় লাগলো না। সে তড়িঘড়ি করে সিগারেট ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিল। আহিয়া অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি সিগারেট খান? আরজান কোনো উত্তর না দিয়ে বেতের সোফায় বসে পড়ল। আহিয়া একটু অপমান বোধ করলো। সে কি খুব কঠিন প্রশ্ন করেছে যার উত্তর দেয়া যায় না? সে পিছন ঘুরে খাটের কাছে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। কেন এমন হচ্ছে সেটাও বুঝতে পারছে না। সে আবার গিয়ে খাটের একপাশে শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো সে কি কোনো ভুল করেছে যার জন্য আরজান তার উপর রেগে আছে। এসব আকাশ সম চিন্তা করতে করতে সে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। আরজান আর রুমে আসলো না। সেও ব্যালকনিতে রাত পার করে দিল গভীর চিন্তায়। সকাল 7টা। পাখির কিচিরমিচির শব্দে আহিয়ার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো আরজান নেই। সে তড়িঘড়ি করে উঠে বসলো। আরজানের জায়গা যেমন পরিপাটি ছিল তেমনই আছে। তার মানে কি আরজান রুমে আসেনি? কিন্তু যত কাজই করুক আরজান তো বিছানায় ঘুমায়। তাহলে আজ হঠাৎ ব্যালকনিতে কেন থাকলো? সে ব্যালকনিতে যেতেই দেখলো আরজান বসেই ঘুমিয়ে পড়েছে। সে ভাবলো ঘাটটা একটু সোজা করে দিলে ভালো মতো ঘুমাতে পারবে। যেই ভাবা সেই কাজ। সে আরজানের ঘাড় সোজা করতে নিল। অমনি সে ফট করে চোখ
খুলে ফেললো। আহিয়া একটু ভয় পেয়ে গেল। এমনভাবে কেউ তাকায় নাকি? সে সরে গিয়ে বুকে থুতু দিল। আরজানের চোখের মনি একদম লাল টকটকে হয়ে যাচ্ছে। সে কি ঘুমায় নাই সারা রাত? আহিয়া জিজ্ঞেস করতে পারল না। না জানি আবার অপমান হতে হয়। সে ফ্রেশ হতে চলে গেল। আরজান একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। নাস্তার টেবিলে সবাই টুকটাক কথা বলছে। কাজ কেমন চলছে তাই নিয়ে বাবা চাচারা কথা বলছে। তাদের কথার মাঝেই আরজান এসে বসলো। তাকে দেখে শায়লা বেগম প্রশ্ন করলো, কি হয়েছে বাবা, শরীর খারাপ? চোখ এমন লাল হয়ে আছে কেন? আরজান বলল। তেমন কিছু না মা। শায়লা বেগম আহিয়াকে বলল। আহিয়া মা, আরজানকে খেতে দাও। আরজান বলল। তুমি খাইয়ে দাও না মা, আজ তোমার হাতে খেতে ইচ্ছা করছে। শায়লা বেগম কিছুটা অবাক হলো। আরজান বড় হওয়ার পরে কখনো অন্যের হাতে খায়নি। যতই শরীর খারাপ থাকুক সে নিজের হাতেই সবসময় খায়। তাহলে আজ তার হাতে খেতে চাচ্ছে। ব্যাপারটায় অবাক হলেও তার খুব আনন্দ হচ্ছে। ছেলেকে নিজের হাতে খাইয়ে দেয়া মায়ের কাছে কতটা আনন্দের সেটা শুধু একজন মাই বুঝতে পারবে। তিনি খাবার নিয়ে আরজানকে খাইয়ে দিতে লাগলো। আহিয়া দেখলো সবটাই, সাথে এটাও বুঝতে পারলো তাকে ইগনোর করতে এমনটা করলো। কিন্তু তার অপরাধটা কি সে তো সেটাই জানে না। অপরাধ না জানিয়ে ফাঁসি দিয়ে দিল, ব্যাপারটা হাস্যকর না? আরজান অল্প কিছু খেয়ে অফিসে চলে গেল। টেবিল জুড়ে পিনপতন নীরবতা, কেউ আর কথা বলছে না। অনু বলে উঠল, আমার তাড়াতাড়ি ক্লাস আছে আজ, আমি এক্ষুনি বের হব। আশরাফ চৌধুরী বলল, গাড়ির তো একটা নিয়ে আরজান বেরিয়ে গেল, আর একটা তো এখন আমরা নিয়ে বেরিয়ে যাব। অন্য অফিসে কাজ আছে, নামিয়ে দিয়ে আসতে সময় লাগবে। অনু বলল, আমারও খুব ইমার্জেন্সি। অভ্র অনুর দিকে একবার তাকিয়ে বলল, আমি নামিয়ে দেব। অনু তড়াক করে দাঁড়িয়ে বলল, না না, আমি রিক্সা করে চলে যাব। শায়লা বেগম একটা ধমক দিল, অভ্র নামিয়ে দিতে চাচ্ছে, ওর সাথে যাও, একা রিক্সা করে যেতে হবে না। কিন্তু মা। কোনো কিন্তু না, অভ্রর সাথেই যাবে তুমি। অনু একবার আর চোখে তাকালো অভ্রর দিকে। সে বাঁকা হেসে তার দিকেই তাকিয়ে আছে। কোথায় নিয়ে যাবে আল্লাহই জানে। কেন যে এই খারুশের সামনে বলতে গেল? পরে বললেও তো পারত। নিজের প্রতি রাগ লাগছে অনুর। সে কথা না বাড়িয়ে তৈরি হতে চলে গেল। অভ্র সমানে হর্ন বাজাচ্ছে। এই মেয়ের নামার নাম নেই। হঠাৎ মেন দরজার দিকে তাকাতেই দেখতে পেল অনু আসছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সে বোরখা পরে এসেছে। অভ্র মুখ অন্যদিকে করে একটা বাঁকা হাসি দিল। যাক, সেদিনের ড্রেসে কাজ হয়েছে। সে আর তেমন খাটালো না। অনু আসতে সে পেছনে বসতে বলল। অনু অনেকটাই দূরত্ব বজায় রেখে বসলো। অভ্র বলল, ধরে বস, না হলে পড়ে যাবে। অনু সামান্য এগিয়ে বসলো, কিন্তু তাকে ধরল না। অভ্র রাগ করে বাইক স্টার্ট দিয়ে জোরে টান দিল। অনু ভয়ে অভ্রকে ধরে ফেললো। তড়িঘড়ি করে বলল, আপনার কি আমাকে মার্ডার করার ইচ্ছে আছে নাকি? এভাবে কেউ বাইক চালায়? আস্তে চালান। অভ্র বাঁকা হেসে বলল, জড়িয়ে ধর, তাই আস্তে চালাবো। কিসব আবুল তাবুল বলছেন? ঠিকই বলছি জান, জড়িয়ে ধরো। অনু রাগ দেখিয়ে বলল, নামিয়ে দিন আমায়, আমি যাব না আপনার সাথে। যে একটু সুযোগ পেয়েছেন অমনি বদমাশি শুরু করেছেন। নামাই। অভ্র নামালো তো নাই, বরং আরো জোরে চালাতে লাগলো। অনু ভয়ে শেষ। এইভাবে চললে যে কোনো সময় একটার সাথে লেগে যাবে। আর বাইক অ্যাক্সিডেন্ট মানে ওরে বাবা, সে আর ভাবতেই পারছে না। সে তড়িঘড়ি করে অভ্রকে জড়িয়ে ধরল। অনু তাকে জড়াতেই সে বাইকের স্পিড কমিয়ে দিল। বুকে তার প্রশান্তি বইছে। খুব ভালো লাগছে অভ্রর। সে দেখে শুনে বাইক চালাতে লাগলো। অনু মনে মনে ওর গোষ্ঠী উদ্ধার করছে। এর শোধ সে কখনো তুলবেই না। না তুলতে পারলে তার নাম জরিনা। আহিয়া আজ আর ভার্সিটিতে গেল না। তার কেমন যেন লাগছে। তার উপর অনু আগে চলে গেছে, তাই সে আর আলসেমি করে গেল না। ঘরে ঢুকতেই সে দেখলো তার ফোন বাজছে। হাতে নিয়ে দেখতে পেল তার মা ফোন দিয়েছে।
বেশ কিছুদিন মায়ের সাথে কথা হয়নি তার। মা ফোন দেয়াতে মনটা খুশি হয়ে গেল তার। ফোন রিসিভ করে কানে ধরলো। কেমন আছো মা? তার মা ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ যেমন রাখছে মা, তুই কেমন আছিস? জামাই বাবা কেমন আছে? আহিয়ার মায়ের থেকে অনুমতি নিয়েই শায়লা বেগম আরজানের সাথে তার বিয়ে দিয়েছেন, তাই তিনি জামাইয়ের খবর নিচ্ছে। আহিয়া আমতা আমতা করে বলল, আমি ভালো আছি, উনিও ভালো আছে মা। জামাই কেমন আছে রে মা? বিয়েটা কি সে মেনে নিয়েছে? আহিয়া কি বলবে সে তো জানে না আরজান বিয়েটা মেনেছে নাকি না। এতদিনে তার 2 বার কাছাকাছি এসেছে, তাও 2 বারই তো আহিয়ার বোকামির জন্য। আরজান হয়তো তার কাছে আসতেই চায়নি, আহিয়ার কাণ্ডে বাধ্য হয়েছে। আহিয়া ভাবলো এজন্য কি আরজান তার প্রতি বিরক্ত? আরজান তো সিয়াকে ভালোবাসে, সেজন্য হয়তো এই কাছে আসা সে মেনে নিতে পারছে না, তাই দূরত্ব বাড়িয়ে দিয়েছে। সে মাকে তো এসব কথা বলতে পারবে না, তাই সে হাসি মুখে বলল, হ্যাঁ মা, উনি বিয়েটা মেনে নিয়েছে, তুমি চিন্তা করো না। পাশ থেকে আহিয়ার ভাবি তন্নি টিপ্পনি কেটে বলল। আহিয়া পুরো কথা শুনতে পেল, খুবই কষ্ট লাগলো তার। তার ভাবি তার সাথে কখনো ভালো ব্যবহার করে না। তার তো মাত্র হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে তার সাথে, কোনো তো শত্রুতা নেই তার সাথে, তাহলে এমন করে কেন? সে তো আসলে আহিয়াকে না, আহিয়ার সৌন্দর্যকে হিংসা করে। সে সপ্তাহে সপ্তাহে পার্লারে গিয়েও আহিয়ার মতো সুন্দর হতে পারছে না, এটাই তার হিংসার মূল কারণ। আসলে সৌন্দর্যে আল্লাহর সৃষ্টি, কেউ নিজে কাউকে আল্লাহর সৃষ্টি থেকে বেশি সুন্দর করতে পারবে না। আহিয়ার মন খারাপ হলেও বুঝতে দিল না, হাসি মুখে বলল, কেমন আছো ভাবি? তন্নি বলল। পরবর্তী কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে গেল। আসিয়া বেগম বলল, কিছু মনে করিস না মা। আহিয়া বলল, মনে কেন করবো মা? ভাবি তো মিথ্যে কিছু বলেনি, আমি তো সত্যি বিধবা। আসিয়া বেগম কথা কাটাতে বলল, জামাইকে নিয়ে একদিন ঘুরে এসে জানা, কতদিন দেখি না তোকে। আহিয়া তার জবাবে চুপ করে রইল। আরজান কি তাদের বাড়িতে যাবে? সে তো সেটা জানে না, কথা বলে দেখতে হবে। আহিয়া বলল, আমি বলে দেখবো মা, উনি যাবে কি না আমি তো জানি না। আসিয়া বেগম বলল, ঠিক আছে মা, কথা বলিস জামাইয়ের সাথে। আহিয়া আচ্ছা বলে কল কেটে দিল। সে জানে আরজান কিছুতেই রাজি হবে না যেতে, সে তো তার প্রতি বিরক্ত, কিন্তু বিরক্তির কারণ আহিয়ার অজানা। অভ্র অনুকে তখন আর বিরক্ত করেনি, সুন্দর মতো কলেজের সামনে নামিয়ে দিয়ে এসেছিল। কলেজ শেষ হতেই অনুরা কলেজ থেকে বের হলো। তার বান্ধবী শশী টিপ্পনি কেটে বলল, কি অনু, তোর চাচাতো ভাইয়ের সাথে কি চলে? প্রেম টেম করিস নাকি? অনু বিরক্ত চোখে তাকালো, ধমক দিয়ে বলল, অনুর কি এতই খারাপ সময় যাচ্ছে যে ওই বেয়ারার প্রেমে পড়তে যাব? কিন্তু তোর চাচাতো ভাই তো তোর প্রেমে ফিদা, দেখলেই বোঝা যায়। বেশি বুঝে মুড়ি খা। তারা হাঁটতে হাঁটতে চলে গেল মেন রাস্তার কাছে। তার বন্ধু বান্ধবীরা বিদায় নিয়ে চলে গেল যার যার গন্তব্যে। অনু দাঁড়িয়ে রইল গাড়ির জন্য। আদিল মাহমুদ যাওয়ার সময় দেখলো অনু দাঁড়িয়ে আছে একা একা। সে কাছে গিয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? গাড়ি আসেনি? অনু চমকে উঠল। আদিল স্যারের সাথে তার খুব একটা কথা হয়নি, আজ এভাবে সরাসরি কথা বলাতে সে একটু চমকে উঠেছে। আদিল বুঝলো ব্যাপারটা, তাই সে বলল, আরে ভয় পাওয়ার কিছু নাই, তোমার বড় চাচু আমার বাবার বন্ধু। অনু আস্তে করে ও বলল। আদিল এবার বলল, ড্রাইভারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো কই আছে। অনু সাথে সাথে ফোন বের করে কল দিল ড্রাইভারকে। সে জানালো অফিসের কাজে তাদের বাইরে যেতে হচ্ছে। অনু ফোন কেটে দিল। আদিল পাশে থাকার কারণে সবটাই শুনলো। সে বলল, চলো তোমাকে ড্রপ করে দেই। না না স্যার, আমি যেতে পারবো। কেন, আমার সাথে যেতে কি কোনো সমস্যা আছে? অনু বলল, না না স্যার, সমস্যা না, এমনি আমি চলে যাব। আদিল এবার বলল, গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। এই বলে গট গট পায়ে হেঁটে ড্রাইভিং সিটে বসে পড়ল। অনু আর কি করবে? এত বলার পরেও না শুনলে সেটা অভদ্রতা হয়ে যাবে, তাই সে গিয়ে আদিলের পাশের সিটে বসে পড়ল। গাড়িতে 2-1টা হলো তাদের মাঝে।
বাড়ির সামনে আসতে অনু নেমে পড়ে ধন্যবাদ জানালো আদিলকে। আদিলও হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় জানালো অনুকে। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা কেউ একজন তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখলো। কার শরীরে যেন আগুন জ্বলছে। এত বড় সাহস প্রেমিককে বাড়ি নিয়ে আসে। সেদিন অনুর কথা বিশ্বাস না করলেও আজ ঠিকই বিশ্বাস করতে ব্যথা হলো। তার পাখি তার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বাসা বাঁধতে যাচ্ছে। ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। অনু রুমে প্রবেশ করতেই কেউ তার রুমে ঢুকে দরজা আটকে দিল। ব্যাপারটা এত দ্রুত ঘটলো তার মাথার উপর দিয়ে গেল সবটা। বিরক্ত হয়ে বলল, আমার রুমে কি? আমি ফ্রেশ হব। লোকটাকে কোন লোক? যার গাড়িতে এলি সে কে? অনুর তেরা উত্তর। আমি বলতে বাধ্য নই। অভ্র অনুর মুখ চেপে ধরে বলল, তুই বাধ্য। যা বলছি সোজা সোজা উত্তর দে, না হলে ভালো হবে না কিন্তু। অনুর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে তো তার থেকে প্রতিশোধ নেবে। এবার তাকে জ্বালানোর উপায় খুঁজে পেল। সে ফট করেই বলল, আমার বয়ফ্রেন্ড সুন্দর না? কত ফর্সা, হ্যান্ডসাম। অভ্র এবার রেগে আগুন হয়ে গেল। তার সামনে অন্য ছেলের প্রশংসা করছে এই মেয়ে, তার উপর তার বয়ফ্রেন্ড। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। অনুর মুখ চেপে ধরে বলল, খবরদার, এ মুখে অন্য ছেলের নাম বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অনু যেন রাগে ঘি ঢালতে মন চাইল। সে আরো রাগিয়ে দিতে বলল, বয়ফ্রেন্ড হয় আমার, শুধু নাম কেন, ও তো পুরোটাই আমার। অভ্র শান্ত চোখে তাকিয়ে বলল, কি হয়েছে তোদের মধ্যে? ও তোকে টাচ করেনি তো? অনু একটা লাজুক হাসি দিয়ে বলল, আরে এসব ছোটখাটো টাচ তো সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই হয়, এ আর নতুন কি? অভ্রর আর বুঝতে বাকি রইল না যে সে তাকে টাচ করেছে। রাগে মাথার মধ্যে দপদপ করে আগুন জ্বলছে। সে কি করে আগুন নিভাবে? অনু এবার বিরক্ত হয়ে গেল। কখন এসেছে এখনো ফ্রেশ হতে পারল না। সে রাগ দেখিয়ে বলল, বের হন তো আমার রুম থেকে, আমি ফ্রেশ হব। সে বোরকা খুলতে ব্যস্ত হয়ে পড়ল। উপরে হাত উঠিয়ে বোরকা খোলার সময় তার নিচে পরা গেঞ্জি অনেকটাই উঁচু হয়ে গেল। তার নাভি অভ্র চোখের সামনে দৃশ্যমান। নেশা ধরার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। সে একটা হাত বাড়িয়ে দিল অনুর পেটের কাছে। হঠাৎ কারো স্পর্শ লাগতেই অনু তাকালো অভ্রর দিকে। তার চোখের চাহনি দেখে অনু পালাতে চাইল। সে বোরকাটা দেখে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে যেতে লাগলো, কিন্তু তার আগে অভ্রর হাতের বাঁধনে আটকা পড়ে গেল। অভ্র এক হাত তার নাভি সোজা দিয়ে কাছে টেনে আনলো। অনু তো ছটফট শুরু করে দিল। অভ্র সেসব তোয়াক্কা না করে হাঁটু গেড়ে বসে তার নাভিতে কয়েকটা চুমু খেয়ে ফেললো। ব্যাস, অনু তো শেষ। এটা কি করলো? ছি ছি, এ লোক দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। অভ্র মুখ উঠিয়ে অনুর দিকে তাকিয়ে আবার চুমু খেতে শুরু করলো। অনু বেচারি এমন আক্রমণে দিশেহারা হয়ে পড়ল। সে অভ্রকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। দুই হাত দিয়ে তার চুল খামচে ধরলো। অনুর শরীর ভীষণভাবে কাঁপছে। পুরুষের স্পর্শ সত্যি ভয়ঙ্কর। সে আর পারছে না। এমন চললে খারাপ কিছু ঘটতে সময় লাগবে না। সে কি করবে এবার? অভ্র তার পেটের প্রায় সব জায়গায় চুমু খেয়েছে। সে আস্তে আস্তে উপরের দিকে আসছে। অনু তাকে সমানে ধাক্কাতে লাগলো সরানোর জন্য। একজন পুরুষ যে এত শক্তিশালী হয় অনু সেটা কখনোই জানতো না। অভ্র এবার অনুর গলায় মুখ ডুবিয়ে দিল। ছোট ছোট চুমু দিতে লাগলো। অনুর এবার ভীষণ কান্না পাচ্ছে। অভ্র যেভাবে নেশাগ্রস্তের মতো আচরণ করছে, সম্মান হারাতে তার সময় লাগবে না। অনু এবার না পেরে কাঁদতে কাঁদতে বলল, ধর্ষণ করার জন্য কি আমাকেই পেলেন? এতই যখন চাহিদা, বাজারের মেয়েদের কাছে গেলেই পারেন। আমার জীবন কেন নষ্ট করছেন? অভ্র শুনল সবই, কিন্তু পাত্তা দিল না। অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনুর সব পথ বন্ধ হয়ে গেল। ছি ছি, সমাজের চোখে আজ থেকে সে ধর্ষিতা হয়ে গেল। অভ্র তার ঠোঁট সুস্থ লাগলো। অনু তার পালক করা স্পর্শে নিজেকে হারিয়ে ফেলল। অভ্র তার গেঞ্জিতে হাত রাখতেই দরজার টোকা পড়ল। অনু, কলেজ থেকে কখন এসেছিস? খেয়ে যা,
অভ্র তড়িৎ বেগে ছেড়ে দিল অনুকে। এটা কি করতে যাচ্ছিল সে? এর একটু হলেই তো সব হাতের বাইরে চলে যেত। ছাড়া পেতেই অনু দৌড়ে বাথরুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। অভ্র মাথার চুল টেনে ধরল, দাঁতে দাঁত চেপে শিট শিট করে উঠল। বাথরুমের আয়নায় নিজের মুখটা দেখে আটকে উঠল অনু। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে হালকা ফুলে আছে, ঠোঁট লালচে হয়ে গেছে অভ্র চুমুতে। ওর নিজের শরীরটাই আজ নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে। এমন তো সে কখনো কল্পনাও করেনি। অভ্রের ভেতরে যে এইরকম একটা দানব লুকিয়ে আছে সেটা সে কখনোই বুঝেনি। আজ সেই দানবটা চোখে পড়ার মতো জেগে উঠেছিল। তাড়াতাড়ি মুখে পানি দিয়ে নিজেকে সামলাতে চাইলেও পারল না। চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। নিজেকে নিজেই কেমন অপরাধী মনে হচ্ছে অনুর। অথচ সে তো কিছু করেনি, চিৎকার করেনি, শুধু পরিবারের সম্মানের কথা ভেবে। কিন্তু সম্মান তো সেই কেড়ে নিতে চাইলো। বেরিয়ে এসে কাউকে কিছু না বলে চুপচাপ নিজের বিছানায় গুটি গুটি মেরে শুয়ে পড়ল সে। মনে মনে বলল, আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? তাহলে কেন এমন হলো আমার সঙ্গে? অন্যদিকে অভ্র নিজের রুমে গিয়ে বেডের পাশে বসে মাথা চেপে ধরে বসে আছে। ভেতরের তীব্র আগুন আর অনুতাপ একসাথে পুড়িয়ে দিচ্ছে তাকে। সে ফিসফিস করে বলল, তুই কি করিস অব্র? ও তোর সব, তুই তো ওকে ভালোবাসিস, তাহলে এমন করলি কেন? হঠাৎ করেই শায়লা বেগমের ডাক শুনে সম্বিত ফিরল। অব্র, একটু নিচে আয় বাবা, একটা দরকারি কথা আছে। অভ্র নিজের চেহারাটা আয়নায় দেখে একটু গুছিয়ে নিচে নামলো। নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আশরাফ চৌধুরী, শায়লা বেগম, অনুর মা, আরজান, আহিয়া, সবাই চুপচাপ। পরিবেশটা থমথমে। শায়লা বেগম বলল, একটা কথা বলবো সবাইকে, খুব ভেবে বলছি। আমি চাই আহিয়া আর জান কয়েকদিনের জন্য বাইরে যাক, একটু সময় কাটা, একে অপরকে বুঝুক। সবার মুখ চুপ। আহিয়ার মুখে কোনো ভাব প্রকাশ নেই, সে শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আরজান মুখ শক্ত করে বসে আছে। আজমল চৌধুরী বললেন, আমিও একমত, ওদের কিছুটা সময় একা একা থাকা দরকার। শুধু অভ্রর চোখে মুখে ছায়া পড়েছে। ওর ভেতরে অন্য ঝড় বয়ে যাচ্ছে। রাতে আহিয়া নিজের রুমে বসে ভাবছে, আমাদের কি সত্যিই সময় দরকার, নাকি আরো দূরত্ব বাড়বে? এই ভাবনাতেই হঠাৎ আরজান রুমে ঢুকলো। তুমি তৈরি থেকো, কাল সকালে আমরা যাচ্ছি। কঠিন কণ্ঠ, চোখে কোনো আবেগ নেই। আহিয়া শুধু বলল, আচ্ছা। আরজান কিছু না বলে বের হয়ে গেল। পরের দিন সকালে দুজন বেরিয়ে পড়ল। গাড়িতে বসে দুজনেই চুপচাপ। গন্তব্য সিলেট। রাস্তা জুড়েই শুধু নীরবতা। মাঝে মাঝে আরজান গাড়ির কাচের বাইরে তাকায়, আবার ভেতরে তাকিয়ে দেখে আহিয়া নিঃশব্দে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ গাড়িতে বাজতে লাগলো এক পুরনো প্রেমের গান। চোখে চোখে কথা হতো, সেই চোখ আজ অচেনা। আরজান মনে মনে বলল, ভালোবাসে যদি বোঝা না যায়, সে ভালোবাসা একদিন অভিমানে ডুবে যায়। ভালোবাসে যদি বোঝাতে হয়, তো সেটা ভালোবাসা নয়, তাহলে সেটা শুধু চাওয়া। আহিয়া আমাকে নিয়ে ভাবিনি, ভেবেছে তার মতো করে। আমি তো শুধু চাইতাম ও একবার বলুক, আরজান, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। অথচ ও শুধু তাকিয়েছিল অন্য কারো দিকে, আমাকে উপেক্ষা করে। তবু আজ ওর একটুখানি কষ্ট দেখলে বুকের ভেতরটা ভেঙে পড়ে। এ কেমন অভিমান, কেমন ভালোবাসা! হয়তো এই ভালোবাসা অভিমানে হারিয়ে যায়, ঠিক যেমন হারিয়ে যাচ্ছে আমরাও। সিলেটের পথে পথে গাড়ি এগিয়ে চলেছে সবুজে মোড়া সড়ক বেয়ে। রাস্তার দুপাশে ছায়া ঘেরা গাছেরা যেন হাত বাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। দূরে দূরে ঢিলা আর পাহাড়, কুয়াশায় ঢাকা তাদের চূড়া যেন মেঘের মাঝে হারিয়ে গেছে। চা বাগান পেরিয়ে যাচ্ছে ওর, সারি সারি চা গাছ, মাছ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা। চা শ্রমিক নারীরা মাথায় ঝুড়ি নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। কেউ কেউ গান গাইছে। চারদিকে যেন এক প্রশান্তিময় নীরবতা। হঠাৎ এক জায়গায় এসে গাড়ি থামে। নিচে নেমে আহিয়া দেখল নীলচে সবুজ পানির নদী, পাশে ছোট্ট ঝর্ণা, পাথরের গায়ে গায়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলের ধারা যেন স্বপ্নের মতো।
আরজান একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। পাহাড়ি বাতাসে আহিয়ার চুল উঠছে। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। এক অপার প্রশান্তি ছুঁয়ে যায় তাকে। মনে হয় যত অভিমান, যত কষ্ট সবই যেন এই প্রকৃতির মাঝে মিশে যেতে চাইছে। জাফলং, স্বচ্ছ পানি, পাথরের খেলা, ভারতের সীমান্ত দেখা যায়। মালনিসরা চা বাগান, এশিয়ার সবচেয়ে পুরনো চা বাগান। ভোলাগঞ্জ সাদা পাথর, পাহাড়ি নদী আর সাদা পাথরের অপরূপ মিলন। লালাখাল সবুজ জল, নৌকায় ভেসে বেড়ানোর মতো দৃশ্য। রাতালগুল সোয়াম্পস ফরেস্ট, জলের ওপর বন, নৌকায় ভ্রমণ, রহস্যময় সৌন্দর্য। হোটেল গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট। অবস্থান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। মান 5 তারকা। হোটেলে ঢুকতেই কাচের বিশাল দরজা খুলে গেল নিজে থেকেই। মার্বেলের মেঝেতে মৃদু আলো প্রতিফলিত হয়ে চারপাশটা স্বপ্নের মতো ঝকঝকে লাগছে। বিশাল লবির মাঝখানে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি, যার আলোয় আহিয়ার চোখটা আধা বুজে নিল। আরজান চুপচাপ সামনে হাঁটছে। হোটেলের কর্মীরা মাথা নিচু করে অভ্যর্থনা জানালো। চারদিকে শীতল সুবাস, দেয়ালে আধুনিক শিল্পকর্মের ছোঁয়া। লিফটে উঠে যখন কাচের দেয়াল দিয়ে বাইরে তাকালো আহিয়া, তখন সন্ধ্যার আলোয় সিলেট শহরকে মনে হলো একটা আলোকোজ্জ্বল গল্পের বই। রুমে ঢুকে দেখা গেল জানালার পাশে একটা আরামদায়ক সোফা রাখা, তার পাশে কাচের দেওয়াল, সামনে সবুজ পাহাড় আর টিলা, এক পাশে সাজানো কফি বার, কাঠের মেঝে আর হালকা সোনালি আলোয় যেন রুমটা নিঃশব্দ কবিতা হয়ে গেছে। প্রতিটি জানালা যেন কোনো এক গোলাপি বিকেলের দিকে খুলে যায়। মীরা বাজারের ব্যস্ততা থেকে একটু দূরে হলেও ভেতরে এক অপার প্রশান্তি। অভিজাত কাঠের দরজা, উজ্জ্বল লবি আর রিসিপশনের পেছনে বিশাল একটা দেয়াল জুড়ে পাহাড়ি ঝর্ণার ছবি যেন নিজেই জীবন্ত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশে সাজানো চেয়ারগুলোতে বসে কফির কাপে চুমুক দিতে দিতে অনায়াসেই ভোলা যায় সমস্ত কষ্ট। আহিয়া সেই সাদা রঙের রুমে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবছিল, উনি কেন রাগ করে আছে আমার উপর? ওনাকে জিজ্ঞেস করতে হবে কি এমন করেছে যে কথাই বলছেন আমার সাথে। কাঠের ছোঁয়া, হালকা নীল আর সাদা রঙের সংমিশ্রণে সাজানো রুমগুলোতে রোমান্টিক মুড তৈরি হয় এক নিমিষে। কাচের জানালায় টানা পর্দা সরিয়ে দিলে দেখা যায় টিলা ঘেরা সিলেট শহর, একটা জীবন্ত পেইন্টিংয়ের মতো। রুমের মাঝখানে রাখা ছোট্ট ফুলদানিতে রাখা আছে সাদা জারবেরা ফুল। তারা এখন হোটেলের রুমে, চারদিকে চোখ ধাঁধানো সাজসজ্জা, কিন্তু দুজনের মাঝখানে যেন বরফ জমে আছে। আহিয়া জানালার পাশে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। আরজান বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে। বাহ্যিক সৌন্দর্য যতই রাজকীয় হোক না কেন, ভালোবাসা আর অভিমানের দ্বন্দ্ব কোথাও না কোথাও ঠিকই ফাঁক করে ঢুকে পড়ে। আরজান ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। আহিয়া এবার ফ্রেশ হতে গেল। ওয়ার্ড বয়কে কল করে রুমে খাবার পাঠাতে বলল আরজান। ছেলেটা এসে খাবার দিয়ে গেল। আহিয়া ফ্রেশ হয়ে রুমে আসতেই আরজান গম্ভীর মুখে বলল, খাবার খেয়ে নাও। আহিয়া তাকালো আরজানের দিকে, মুখটা গম্ভীর করে রেখেছে। আহিয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। এই আচরণ কেন, সে এটাও বুঝতে পারছে না। সে কয়দিনই বা আরজানকে চিনে, এর মাঝে তার রাগের কারণ কিভাবে বুঝবে সে? আহিয়া আমতা আমতা করে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? কেন? এভাবে কেন কথা বলছেন? কিভাবে? কি জ্বালা, এত কঠোর কারো সুর হতে পারে? এর সাথে কথা বলতেই তো আহিয়ার কেমন যেন লাগছে। রুক্ষ কণ্ঠস্বর যেন তার উপর তেজ ঢেলে দিচ্ছে। আহিয়া আবার বলার চেষ্টা করলো, যদি কোনো ভুল করি বলেন আমায়, আমি ঠিক করে দেব। আরজান তাচ্ছিল্য করে হাসলো। ঠিক করে দিবে? কি ঠিক করবে? একটা ভুলে যে এত কিছু ঘটে গেল তার বেলায়, এখন কি ঠিক করতে পারবে সে? জীবন থেকে 3টা বছর চলে গেল, সে কি চাইলে এসব ঠিক করতে পারবে? না, কিছুতেই পারবে না। তাহলে ঠিক করার কথা বলছে কেন নির্বোধ মেয়ে? আরজান বলল, কখনো দেখেছো ভাঙা গাছ আগের মতো জোরে লাগে?
আহিয়া চমকে উঠল। এসব বলছে কেন তাকে? সে কি করছে? আরজানের কোনো কথাই তার মাথায় আসছে না। আহিয়াকে ভাবতে দেখে আরজান বলল, এত ভাবার দরকার নেই, খেয়ে রেস্ট নাও। আহিয়া আস্তে করে একপাশে বসে খেতে লাগলো। রাতের সিলেট একটা মায়াবী অনুভূতির নাম। দিনের আলোয় যতটা সুন্দর, রাতের আধারে সেই সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। রাতের সিলেটের সৌন্দর্য, রাতের জ্যোৎস্নায় জাফলং, জাফলংয়ের নদী আর পাথরের দেশ রাতের জ্যোৎস্নায় যেন রূপকথার মতো লাগে। নদীর জল চাঁদের আলোয় চকচক করে, হিমেল বাতাসে পাথর ঘেরা নদী যেন কথা বলে। রাতের পাহাড় আর চা বাগান, সিলেটের চা বাগানগুলো রাতে একেবারে নির্জন হয়ে পড়ে। দূর থেকে ঝিঝি পোকার ডাক আর হালকা চাঁদের আলোয় পাতাগুলো চকচক করে, যেন প্রকৃতির লেখা প্রেমপত্র। হজরত শাহজালাল রাদিয়াল্লাহ মাজার শরীয়ত রাতে মাজার শরীফে থাকে এক ধরনের পবিত্র নীরব পরিবেশ। লালচে আলো, শীতল বাতাস আর মোমবাতির মৃদু আলোয় পুরো জায়গাটা এক অত্যাধিক ভালো লাগায় ভরে ওঠে। সুরমা নদীর পাড়ে সুরমা নদী একেবারে শান্ত থাকে। হালকা ঢেউ আর বাতাসের শব্দ মিলেমিশে এক নীরব সঙ্গীত তৈরি করে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে নতুন করে আবিষ্কার করা। রাতের শহর আলোকিত রূপে সিলেট শহরের রাস্তাগুলো রাতে যখন আলোয় ভরে ওঠে তখন দেখতে একেবারে ছবির মতো লাগে। হোটেল, চায়ের দোকান, ব্রিজ, সব জায়গায় আলো আর মানুষের হালকা কোলাহল এক স্বস্তিকর পরিবেশ তৈরি করে। লালাখাল এর নীল জল রাশিতে নৌকায় ভেসে চলা লালাখালে এক অসাধারণ অভিজ্ঞতা। আকাশে তারা, পাশে গভীর নীল জল আর নীরব প্রকৃতি, সব মিলিয়ে যেন কবিতার মতো রাত। রাতের সিলেট শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার জায়গা। আহিয়া বসে আছে এক মনে, বাইরে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছে। আরজান রুমে এসে ল্যাপটপে কি যেন করছে। সে একাই বসে বসে সৌন্দর্য দেখছে। আরজান প্রয়োজন ছাড়া তার সাথে কথাই বলছে না। কাজ শেষ হতেই আরজান উঠে এসে আহিয়াকে বলল, রাতের খাবার কি রুমে দিতে বলবো নাকি নিচে যাবে? আহিয়া একটু তাকালো আরজানের দিকে, মুখটা ঠিক তখনকারই মতো গম্ভীর। সে বলল, আপনার যা ইচ্ছা। আরজান ফোন হাতে নিয়ে রুমে খাবার পাঠাতে বলল। এত দূর জার্নি করে এসেছে, এখন তার একটু রেস্ট দরকার। তাই সে আর নিচে নামতে চাইল না। চৌধুরী বাড়ির সবাই খেতে বসেছে, অভ্রও আছে খাবার টেবিলে। অনুকে কোথাও দেখা যাচ্ছে না। সে বুঝতে পারছে তার জন্যই অনু আসছে না। সে বেশি বেশি করে ফেলেছে আজকাল। অনুর মুখে অনু পুরুষের কথা শুনে সে নিজেকে সামলাতে পারে না। তারপরও এই মেয়ে একই কাজ করে বারবার। রাগের বশে বারবার মেয়েটার সাথে খারাপ আচরণ করছে সে। টেবিল জুড়ে পিনপতন নীরবতা। আজমল চৌধুরী বলল, অন্য কোথায়? ওকে তো দেখছি না। শায়লা বেগম বলল, ওর নাকি অনেক পড়া, তাই রুমে খাবে বলেছে। এই কথার পৃষ্ঠে আর কেউ কিছু বলল না। আজমল চৌধুরী অভ্রকে বলল, কাজ কেমন চলছে তোমার? অভ্র তেরা উত্তর, কেন প্রতিদিন অফিসে যাওয়ার খবর পাও না? তোমার কাছে জানতে চাচ্ছি। অফিসে গিয়ে দেখো, বাড়িতে অফিসের কথা বলতে পারবে না। আজমল চৌধুরী বিরক্ত হলো অভ্রর প্রতি। এই ছেলে পাক্কা অসভ্য। তার এমন বোকা ভাইয়ের ছেলে কি না এমন ডেঞ্জারাস ভাবা যায়? আরজান রাগী হলেও এমন অসভ্য নয়। এই ছেলের জন্য ভবিষ্যতে বিপদে না পড়তে হয়। যে এক রুখা মানুষ, না জানি কবে কি করে বসে, এর জন্য ভয়ে আছে সে অভ্রর চোখে অনুর জন্য অন্য কিছু দেখেছে। সে আর চাচ্ছে না কোনো ঝামেলা হোক এই নিয়ে। সে অনুর জন্য মনে মনে ছেলে দেখা শুরু করে দিয়েছে। কাউকে বলেনি সে এই কথা। জানাজানি হলে আবার কি হয় সে ভয়ে। যতদূর সম্ভব সে অনুর বিয়ে দিবে। শায়লার মতো একজন বিচক্ষণ মহিলা কেন এটা ধরতে পারল না? এটাই ভাবার বিষয়। সবাই যার যার মতো খাবার খেয়ে রুমে চলে গেল। অভ্র রুমে যাওয়ার সময় অনুর রুমে একটু উকি দিল। সে একটু মুখ ঢুকিয়ে বলল, কাল থেকে যেন খাবার টেবিলে পাই, না হলে আরো বড় ড্রেস দেব। অনু চমকে উঠল। অনু এমন গম্ভীর কণ্ঠে সে ভীষণ ভয় পেল। অনুকে ভয় পেতে দেখে অভ্র রুমে ঢুকলো।
মেয়েটা মৃদু কাঁপছে। অব্র অনুর কাছে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে হাত বাড়ালো। সাথে সাথে অনু এক লাফে বিছানার মাঝখানে চলে গেল। অব্র প্রচুর বিরক্ত হলো। সে কি কিছু করতে আসছে নাকি? ভয় পেলে ছুতে হয়, তাই একটু ছুতে চেয়েছে। এই মেয়ে তো ভয়েই শেষ। সে কি বাঘ নাকি ভালুক নাকি আজব? সে হাত বাড়িয়ে কাছে রাখলো। কিছু করব না, একটু ছুঁয়ে দে, ভয় কমে যাবে। অনু তো কিছুতেই অব্রর কাছে আসবে না। এই ছেলে থেকে সে পালাতে চায়। যে পড়ে কেন কাছে যাবে? যাবে না কিছুতেই। অব্র এবার ধমক দিল। ছবি নাকি আমি ছুবো? আমি ছুলে সেটা কিন্তু হালকা হবে না, গভীর হবে, খুব গভীর। কি হুমকি দিল! এতে মেয়েটার আরো ভয়ে গলা শুকিয়ে গেল। এইভাবে কেউ বলে বুকের মধ্যে ধুকধুক করছে। অসভ্য একটা। নিজের চাচাতো বোনকেও ছাড়ে না। অসভ্যই তোর। মনে মনে শখানিক গালি দিল। সে অভ্র রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। সে জানে অভ্র যা বলে তাই করে, তাই সে আর রিস্ক নিল না। হাত বাড়িয়ে হালকা একটু স্পর্শ করলো অভ্রকে। সাথে সাথে কারেন্ট শট খাওয়ার মতো করে হাত সরিয়ে নিল সে। অভ্র বিরক্ত চোখে তাকিয়ে কিছু না বলে চলে গেল। অভ্র যেতেই সে হাঁপ ছেড়ে বাঁচল। আর তার মা কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল। সে আর কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়ল। রাত 1টার কাছাকাছি। আহিয়ার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করছে সে। আরজান কারোর সাথে ফোনে কথা বলছে। আহিয়া যতক্ষণ না জানতে পারছে আরজানের এমন ব্যবহারের কারণ, ততক্ষণ সে শান্তি পাচ্ছে না। এদিকে একটা মেয়ে আরজানকে ফোন দিয়ে প্রেম নিবেদন করছে। একজনকে ভালোবেসে তার জীবন তেজপাতা অন্য কেউ মজা করতে চলে আসছে। যত সব ফাউল। আরজানের মেজাজ মুহূর্তের মধ্যে বিগড়ে গেল। আরজান প্রেম ভালোবাসা তার সহ্য হচ্ছে না। বারবার মনে হচ্ছে ভালোবাসলে কষ্ট পেতে হয়, তাই সে আর এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না। মেয়েটা ফোনের ওপর পাশ থেকে বলছে, প্লিজ আর জান, আমাকে এক্সপেক্ট করে নাও। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। প্লিজ জান, একবার ভালোবেসে কাছে এসে দেখো, তোমাকে সুখে মুড়িয়ে দেব। শাট আপ প্রস্টিটিউট গার্ল, তোদের চেনাটা ভেবেছিস? এক একদিন এক একজনের পেট গরম করিস, তোদের মতো মনে করিস আমাকে? শোনো রাখ, আরজান এক নারীতে আসক্ত। তোদের মতো প্রস্টিটিউটদের দিকে আরজান থুও ফেলে না, বাস্টার্ড। আরজানের ধমকে কেঁপে উঠেছে আহিয়া। তার উপর আবার এমন বাজে কথা। তারপর কি বললো সে এক নারীতে আসক্ত? তার মানে সিয়ার কথাই বলেছে হয়তো। আহিয়ার কেন জানি একটু মন খারাপ হলো। হাজার হোক তাদের তো বিয়ে হয়েছে। বিয়ে একটা পবিত্র বন্ধন। না চাইতেও একটু টান অনুভব করে আরজানের প্রতি। সেই জন্যই বুঝি একটু খারাপ লাগছে তার। কল কেটে ধূপ ধাপ পা ফেলে রুমে আসলো আরজান। আহিয়া ভয়ে কাচুমাচু করে আছে। সে জানে এখন কথা বললেই তাকে ধমক দিবে, তাই কিছু বলছে না। আরজান সবকিছু কিছু সময়ের জন্য যেন ভুলে গেল। আহিয়ার ভয় জড়ানো মুখ দেখে সে আহিয়ার কোলে মাথা রেখে বলল, মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও। আহিয়া কেঁপে উঠেছে। আরজান মাথা রাখতেই তবুও কিছু বলল না। সে আস্তে আস্তে মাথায় হাত রেখে চুল টানতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আরজান ঘুমিয়ে গেল। আহিয়া তাকিয়ে রইল আরজানের দিকে। কখনো এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়নি তার ভাবনায় আসলো সেই হেলমেটে মুখ ঢাকা মানবী, যার চোখগুলো একদম আরজানের মতো। আহিরের চোখ তো এত গভীর না। তার কেন মনে হয় সেই চোখের মালিক এই ব্যক্তি? নিজের ভাবনায় নিজেই চমকে উঠল। কী সব ভাবছে সে? না না, এসব হতে পারে না। সে তো আহির ছিল। শুধু শুধু ভুল ভাল ভাবছে সে। আরজানের বড় বড় চুলগুলো হাতের মধ্যে আস্তে আস্তে নড়াচড়া করছে সে। এত সুন্দর চুলে তার হাত বুলাতে মন চাচ্ছে। আরজান ঘুমের ঘোরে আহিয়ার জামাটা পেটের কাছ থেকে একটু সরিয়ে গভীর করে মুখ ডুবিয়ে দিল। বেশ কয়েকটা চুমু খেলো সে। আহিয়ার নড়াচড়া বন্ধ হয়ে গেল। আরজান মনে হয় আহিয়ার শরীরের ঘ্রাণ শুষে নিচ্ছে। ঘুমের মধ্যেও তার কেমন নেশার মতো টানছে। সে ঘুম ঘুম চোখে আহিয়ার দিকে তাকালো। নেশাক্ত চোখে আহিয়া তার দিকেই তাকিয়ে আছে। আরজান ফট করে আহিয়াকে বিছানায় শুয়ে দিল। আহিয়া চমকে উঠল। সে আরজানের চোখে নেশা দেখতে পাচ্ছে।
তাকে কাছে পাওয়ার নেশা। কিন্তু আরজান কেন রেগে আছে সে তো কিছুই জানতে পারল না। কি করবে সে? আরজানকে আটকাবে, কিন্তু এতে তো আরজান আরো বেশি রেগে যাবে। তখন তো সে সামলাতে পারবে না। আহিয়ার ভাবনার মাঝেই বুঝলো আরজান তার শরীরের হাত বুলছে। তার শরীর কেঁপে উঠল। আরজান আহিয়ার গলায় আস্তে আস্তে চুমু দিচ্ছে। আহিয়ার দু হাতে বিছানার চাদর খামচে ধরেছে। আরজানের স্পর্শ আরো গভীর হতে লাগলো। সে আহিয়ার জামা খুলে ফেলল, হাত দিয়ে পুরো শরীরের আঁকিবুকি করছে। আহিয়া যেন দিশেহারা হয়ে যাচ্ছে। এমন বিচরণে তার শরীরের অন্য রকম অনুভূতি হচ্ছে। সে নিজেও এবার আরজানকে কাছে পেতে চাচ্ছে। আরজান গলা থেকে বুকে মুখ ডুবালো। আহিয়ার যেন পাগল হওয়ার জোগাড়। সে দুই হাতে আরজানের চুল খামচে ধরলো। আরজান আহিয়ার সারা শরীরে চুমু দিতে শুরু করলো। দুজনের নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। নিঃশ্বাস যেন বলছে আরো গভীর থেকে চাই তোমাকে। আরজান আহিয়ার ঠোঁট কামড়ে ধরলো। আহিয়া এবার উন্মাদের মতো ছটফট করছে। আরজান ঠোঁট এমনভাবে শুষছে যেন তার গলা শুকিয়ে মরুভূমি। তাকে আহিয়ার ঠোঁটের পানি দিয়ে ভেজাতে হবে। আহিয়া আরজানের ঠোঁটে কামড় বসালো। দুজনেই যেন ক্ষুধার্ত বাঘ, একজন আরেকজনকে খুবলে খুবলে খাবে। আরজান একটু স্পর্শ হালকা করতেই আহিয়া আরজানের ঠোঁট আঁকড়ে ধরলো। আহিয়া নিজের থেকে আরজানকে কিস করতে শুরু করলো। আরজানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল। সে আহিয়ার সাই পেতে স্পর্শ আরো গভীর হতে লাগলো। দুইজন দুজনের শরীরের মাঝে ডুবে গেল। সারা রুম জুড়ে শুধু তাকে নিঃশ্বাস ভারী খেতে লাগলো। অত্যন্ত সুখের একটা রাত পার করলো তারা। কোনো রকম জড়তা ছাড়াই আহিয়া আরজানের মধ্যে ডুব দিল। রাত তখন 3টা বাজে। দুজনের ক্লান্ত শরীর। আহিয়া সবে ঘুমানোর জন্য চোখ বুজেছে। ঠিক তখনই আরজানের ছোড়া প্রশ্নে তার বুক কেঁপে উঠল। যদি কখনো জানো তুমি যাকে মনে করে আহিরকে ভালোবেসেছ সে আসলে অন্য কেউ, তখন কি করবে আহিয়া? এই একটা প্রশ্ন তার সারা শরীরের ঝংকার তুলে দিল। এমন কথা কেন বলছে আরজান? সে কি কিছু জানে? কই, সে তো তাকে আহির আর তার প্রেম সম্পর্কে কিছুই বলে নাই। তাহলে সে জানলো কিভাবে? আর এমন একটা কথাই বা বলল কেন? সে কেমন যেন উদ্গ্রীব হয়ে গেল। তার কথার মানে কি তাকে জানতেই হবে। কেন এমন একটা জটিল প্রশ্ন তাকে করলো? সে তো কিছুই বুঝতে পারছে না। সে তাড়াতাড়ি করে গায়ে কাঁথা জড়িয়ে উঠে বসলো। তার এই অবস্থায় ভীষণ লজ্জা লাগলেও সেদিকে পাত্তা দিল না। তার এই কথাটা জানা বেশি জরুরি। সে আরজানকে প্রশ্ন করলো, আপনি হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? আর আপনি কি করে জানলেন আমার আর আহিরের সম্পর্কের কথা? আমি তো বলিনি আপনাকে। তাহলে আরজান তাকিয়ে দেখলো আহিয়া কতটা কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এতটা কৌতূহল আগে দেখালে হয়তো সে সঠিক মানুষকে খুঁজে নিতে পারত। কিন্তু সে তো সঠিক সময়ে কিছু করেনি। এখন আর এমন ছটফট করে কি হবে? সে আহিয়াকে থামাতে বলল, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, জাস্ট এমনি জানতে বলেছে। আহিয়া মনে হলো না যে আরজান এমনি বলছে। ও আরজানের দিকে তাকালো। তার চোখ দুটো কেমন গভীর হয়ে আছে, যেন পাথরের মতো শক্ত তার হৃদয়। অথচ আহিয়ার তো তাকে এতটা কঠিন মনে হয় না। আরজান যেভাবে তাকে স্পর্শ করে মনে হয় সে কোনো ননির পুতুল। একটু জোরে চেপে ধরলে গলে যেতে পারে। তাহলে এখন এমন কঠিন হয়ে আছে কেন? আরজান একবার তাকালো আহিয়ার দিকে। সে বুঝতে পারলো মেয়েটা তাকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ভাবছে। সে তেমন কিছুটা না বলে বলল, এত চিন্তা করতে হবে না, শুয়ে পড়ো, কাল ঘুরতে নিয়ে যাব। কিন্তু আহিয়ার ভাবনা যেন শেষ হচ্ছে না। সে এক গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। আরজান দেখলো এই মেয়ে বাকিটা রাত চিন্তা করে পার করবে। আর এমন হলে কাল অসুস্থ হয়ে পড়বে। এমনিতে একটু ঘুমায়নি, তার উপর এখন ঘুম না আসলে শরীর খারাপ কেউ আটকাতে পারবে না। সে নিজে শুয়ে আহিয়াকে হাত ধরে টান দিয়ে তার বুকে ফেলল। আহিয়ার এবার যেন সম্বিত ফিরল। সে আরজানের বাহুতে আবদ্ধ। সে সরে যেতে চাইল, কিন্তু আরজান তা হতে দিল না। সে আর একটু কাছে নিয়ে আসলো আহিয়াকে। সারা শরীরে কোনো কাপড় না থাকায় আরজানের হাত সরাসরি তার শরীরে রাখলো।
ব্যাস এতেই আহিয়া লজ্জায় কথা বলতে ভুলে গেল। সে ফট করে চোখ বন্ধ করে ফেলল। আরজান তা দেখে মৃদু হাসলো। সে আহিয়ার লজ্জা ভাঙাতেই পারছে না। 3 বার কাছাকাছি এসেছে তারা, অথচ আহিয়াকে দেখে মনে হচ্ছে মাত্র তার প্রথম কাছে আসতেছে। হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।